সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আজকে আমরা যে প্রশ্নটা পড়ব, প্রশ্নে কি বলছে দেখো, স্থিতিস্থাপক একটি তারের এক প্রান্ত টেবিলের পৃষ্ঠস্থ কোনো বিন্দুতে বাঁধা আছে। অর্থাৎ তোমাকে একটা তার দেওয়া হয়েছে যে তারটা স্থিতিস্থাপক এবং এই তারের একটা সাইড একটা টেবিলের উপর বাঁধা আছে। ওকে, এক প্রান্ত টেবিলের পৃষ্ঠস্থ কোনো বিন্দুতে বাঁধা আছে। তো এখানে একটা অনুভূমিক শব্দ আছে, আসলে আমি লিখতে ভুলে গেছি। এক প্রান্ত অনুভূমিক টেবিলের পৃষ্ঠস্থ কোনো বিন্দুতে বাঁধা আছে। ওকে, অনুভূমিক মানে হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে টেবিলটা ঠিক এরকম, অর্থাৎ মাটির সাথে সমান্তরাল একটা টেবিলের কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে তারটা বাঁধা আছে, স্থিতিস্থাপক তারটা বাঁধা আছে। ওকে, তারপরে বলছে কি, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক ল্যামডা এবং দৈর্ঘ্য হচ্ছে এ। জানলাম আমরা যে তারটা নিয়ে কাজ করতেছি সেই তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ল্যামডা আর ওই তারের দৈর্ঘ্য হচ্ছে এই পরিমাণ। তো আমি ধরলাম যে তারটার দৈর্ঘ্য এই পরিমাণ, ঠিক এইটুকু তারটা, এই টেবিলের এইটুকু জায়গায় তারটা বাঁধা আছে, এইটুকুতে। তারের অপর প্রান্তে অ্যাম্ভরের কণাকে বেঁধে টেবিলে রাখা হলো। তাহলে এই তারের এক প্রান্ত, যেটাকে আমি ও দিলাম, এই ও প্রান্তটা টেবিলের সাথে আটকানো আছে, মানে বাঁধা আছে। আর এই এ প্রান্তে যেটা আছে তারের এই প্রান্তে এম ভরের একটা বস্তুকে বেঁধে বসায় রাখছে, কিচ্ছু করতেছি না, জাস্ট বেঁধে বসায় রাখছে। তারপরে কি বলছে, তারকে বি দূরত্বে টেনে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ এবার এই অ্যাম্ভরের বস্তুটাকে যখন বাঁধার পরে এখানে তো তারটা আটকানো আছে, তো তুমি তারকে রাবার মনে করো, রাবার মনে করলে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে এখানে একটা রাবার বাঁধা আছে, রাবারের আরেক মাথায় আমি অ্যাম্ভরের একটা বস্তুকে বাঁধছি এবং এই বস্তুটাকে টেনে কতটুকু টানছি, বি দূরত্বে টেনে ছেড়ে দেওয়া হলো। তার মানে এই জায়গা থেকে আরও বি পরিমাণ দূরত্বে টেনে কি করলাম, ধরো বি বিন্দুতে নিয়ে আসলাম বস্তুটাকে। তাহলে এখান থেকে অ্যাম্ভরের বস্তুটাকে বি পরিমাণ দূরত্বে টেনে তারপর ছেড়ে দিছি। তো যখন আমি বি পরিমাণ দূরত্বে টেনে ছেড়ে দিব, তখন ওই বস্তুটা ঠিক এভাবে করে কয়েকটা রাউন্ড দেওয়া শুরু করবে, অর্থাৎ একবার যাবে একবার আসবে। ওকে, তো ছেড়ে দেওয়া হলো। দেখাও যে একটি পূর্ণ দোলের সময় হবে 2π + 2a/b √a/m/λ। অর্থাৎ আমি যখন বস্তুটাকে এখান থেকে বি পর্যন্ত দূরত্ব টেনে, মানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বি, এই বি পর্যন্ত দূরত্বে টেনে যদি আমি বস্তুটাকে ছেড়ে দিই, তো রাবার তো এখানে আটকানো আছে, তো বি পর্যন্ত দূরত্বে টেনে যদি ছেড়ে দিই, তাহলে এই বস্তুটা এভাবে রাউন্ডিং শুরু করবে এবং এই বস্তুটা এখান থেকে রাউন্ডিং হয়ে আবার আগের জায়গায় পৌঁছাতে যে টাইম লাগবে সেই টাইমটাকে বলা হচ্ছে একটা পূর্ণ দোলনের টাইম। আর সেই পূর্ণ দোলনের টাইমটা হবে 2π + 2a/b √a/m/λ। তো এখন আমাকে এটা প্রুফ করতে হবে। তো এটাকে প্রুফ করতে গেলে আমাদেরকে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, মানে এখানে ফিজিক্সের বিষয়ে আমাদেরকে ঢুকতে হবে। প্রথমে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমার এখানে কোনো অভিকর্ষজ বল কাজ করবে না। এই প্রশ্নে কোনো অভিকর্ষজ বল কাজ করবে না। গত ক্লাসে আমরা যে প্রশ্নটা করছি সেখানে অভিকর্ষজ বল কাজ করতেছিল, কারণ আমরা গত ক্লাসে তারটাকে ঝুলিয়ে দিছিলাম, ফলে বস্তুটা অটোমেটিক্যালি নিচের দিকে যেতে চাইতো। কিন্তু আজকে যেহেতু আমরা টেবিলের উপর বস্তুটাকে রাখছি, ফলে এই বস্তুটা নিচের দিকে যেতে পারবে না। অর্থাৎ এখানে গ্র্যাভিটির কারণে বা অভিকর্ষজ ত্বরণজনিত যে প্রবলেম, সেই প্রবলেম এখানে ক্রিয়েট হবে না এবং অভিকর্ষজ ত্বরণ সম্পর্কিত কোনো ইকুয়েশন আমাদের এখানে আসবে না। আমাদের এখানে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে শুধুমাত্র তারের টান। অর্থাৎ এখানে বস্তুটা যে আপ ডাউন করবে, সেই পুরো বস্তুটা আপ ডাউন করবে এই তারটা কত জোরে তাকে টানতেছে সেটার উপর, অভিকর্ষের উপর নয়। যদি আমি বস্তুটাকে এভাবে ঝুলিয়ে দিতাম, তাহলে বস্তুটাকে ঝুলানোর ফলে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতো এবং বস্তুটা উপরে নিচে আপ ডাউন করতো, অর্থাৎ তার উপর অভিকর্ষ বলের প্রভাব সর্বক্ষণ কাজ করতো। কিন্তু যেহেতু আমি বস্তুটাকে অনুভূমিক জায়গায় রাখছি, এখানে বস্তুটাকে রাখছি, অভিকর্ষজ বল তার উপরে যতই কাজ করুক না কেন বস্তুটাকে নিচে উপরে পাঠানো সম্ভব না। যেহেতু নিচে উপরে পাঠানো সম্ভব না, সেহেতু অভিকর্ষ বল তার উপরে কাজ করেও কোনো ফায়দা নাই। অর্থাৎ অভিকর্ষজ বল এখানে কাজ করতেছে না বললেই হিসেব করে নেওয়া যায়, একই অ্যান্সার আসে। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারের টান। মানে এখানে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে অভিকর্ষ বল আর একটা হচ্ছে তারের টান। তারের টানের কারণে বস্তুটা উপরের দিকে উঠে, অভিকর্ষ বলের কারণে বস্তুটা নিচের দিকে নামে। তো এখানে তারের টান এবং অভিকর্ষ বল দুইটা জিনিস কাজ করার কথা থাকলেও এখানে শুধুমাত্র তারের টান কাজ করবে। ওকে, তো আমরা অঙ্কটা শুরু করি। শুরুর আগে আমরা কিছু বাংলা ভাষায় প্রশ্নে যা বলছে তা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে বলবো যে, মনে করি একটি স্থিতিস্থাপক তার ও এ ইকুয়াল টু এ। আমরা একটু প্রশ্নের সাথে মিল রেখে আনসারটা শুরু করি। তা আমরা প্রথমে বলবো কি, মনে করি একটি স্থিতিস্থাপক তার
স্থিতিস্থাপক তার ও এ সমান এ, মানে এই ও এ এখান থেকে যে দূরত্বটা এটাকে আমরা এ ধরছি, মানে এ পরিমাণ লম্বা। এ কেন ধরছি? কারণ এখানে বলছে তারটা দৈর্ঘ্য হচ্ছে এ, তো তারটা এটুকু দৈর্ঘ্যের ছিল, পরে আমি তাকে টেনে ছাড়ছি। তো ও এ সমান এ, যার ও প্রান্তটি, তো একটু খেয়াল করো, ও প্রান্তটা আমরা কি করছি? আটকায় রাখছি টেবিলের সাথে। তো আমরা বলবো ও প্রান্তটি টেবিলে বাঁধা আছে, যার ও প্রান্তটি টেবিলে বাঁধা আছে। আর এই প্রান্তে আমরা কি করছি? এই প্রান্তে এমভরের একটা বস্তুকে ঝুলাই দিয়ে এখানে বসায় রাখছি, তাই না? তো আমরা বলবো যে এই প্রান্তে, এখানে দাঁড়িয়ে না দিয়ে এবং দিয়েও লিখতে পারি, এবং এই প্রান্তে এমভরের একটি কণাকে বেঁধে তাহলে কি বলছে দেখো, বেঁধে বি দূরত্বে টেনে ছাড়তে বলছে। তাহলে এমভরের একটি কণাকে বেঁধে এ বি সমান ছোট হাতের বি দূরত্বে টেনে ছেড়ে দেওয়া হলো, আমরা আমাদের মতো খুব সিম্পলভাবে লেখার চেষ্টা করছি, আমরা প্রশ্ন যেভাবে বলছে সেভাবে লেখার চেষ্টা করছি। তো এখন দেখো, আমি যদি বস্তুটাকে এখান থেকে বি, তারে এই দূরত্বটা হচ্ছে বি, আমি একটু এখানে দিই, এখান থেকে এই এ থেকে এই দূরত্বটা হচ্ছে কি? বি পরিমাণ দূরত্ব। আমি একটু এটা নোট করে নিই। তাহলে বি পরিমাণ দূরত্বে টেনে আমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছি। তো যদি আমি বি পরিমাণ দূরত্বে বস্তুটাকে টেনে তারপর ছেড়ে দিই, তাহলে খুব ভালো করে খেয়াল করবে, টেনে যদি ছেড়ে দিই তাহলে সে এদিক দিয়ে যাওয়া শুরু করবে। প্রথমে টেনে যখন আমি ছেড়ে দেবো তখন সে প্রথমে দিক দিয়ে যাওয়া শুরু করবে। তো যে জায়গায় সে যাওয়া শুরু করবে সেই জায়গায় আমি কোনো একটা পয়েন্ট ধরলাম পি, মানে কণাটা পি বিন্দুতে আসছে কোনো একটা সময়। এখান থেকে আমি যখন বস্তুটাকে ছেড়ে দিব তখন সে কোনো একটা সময়ে যাওয়ার সময় এদিক দিয়ে তো সে যাবে। তাহলে সে এখান থেকে যখন ছেড়ে দেবো সে যাচ্ছে কোনো একটা সময় সে পি বিন্দুতে আসছে কোনো একটা টাইমে, আর সেই টাইমটাকে আমি ধরবো টি, অর্থাৎ ধরলাম যে টি সময়ে কণাটা পি বিন্দুতে আসছে। তো এই কথাটা আমরা লিখে নিব, আমরা বলবো কি, ধরি টি সময়ে কণাটি পি বিন্দুতে পৌঁছে টি সময়ে কণাটা যখন পি বিন্দুতে পৌঁছাইছে, তো এ থেকে পি এর দূরত্বটাকে আমরা হিসাব করার চেষ্টা করব। টি সময়ে যখন কণাটা পি বিন্দুতে পৌঁছাইছে, যেখানে আমরা বলতে চাইবো যে এ পি সমান হচ্ছে এক্স, অর্থাৎ আমরা এই কণাটা যে এখান থেকে ছেড়ে দেওয়ার সময় পি বিন্দুতে আসছে, পি বিন্দু এখানেই হবে এমন কোনো কথা না, পি বিন্দু যে কোনো জায়গায় হতে পারে, যেখানেই যাক না কেন সেই দূরত্ব আমরা পি ধরতেছি। তো এই কণাটা যে এখানে আসছে, তো এ থেকে ওই পি এর দূরত্ব আমরা এক্স মনে করছি। এ থেকে পি এর দূরত্ব কেন এক্স মনে করছি, কেন ও থেকে পি এর দূরত্ব এক্স মনে করি নাই, তার একটা ছোট্ট ব্যাখ্যা আমি দেই। আমরা এখানে যে বি দূরত্ব টেনে ছেড়ে দিছি সেটা কিন্তু এ থেকে টেনে ছেড়ে দিছি, মানে এই অবস্থান থেকে বি দূরত্ব টেনে ছাড়ার কথা প্রশ্নে বলছে, তারকে বি দূরত্বে টেনে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ এই বস্তুটাকে বি দূরত্বে টেনে তারপর ছেড়ে দেওয়া হলো। তার মানে দূরত্বটা এ থেকে কাউন্ট করা হচ্ছে টানাটানির ক্ষেত্রে। তো এ থেকে যেহেতু কাউন্ট করতেছি, একটা দূরত্বকে যেহেতু আমি এ থেকে কাউন্ট করতেছি, সেহেতু আরেকটা যে দূরত্ব আমি ধরছি সেই জায়গাটাকে আমি এ থেকেই কাউন্ট করতেছি আমাদের হিসাবের সুবিধার জন্য। তো এখন আমরা যে অঙ্কটা শুরু করছি, এই অঙ্কে গতির সমীকরণ কি হবে সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা বলবো, তাহলে গতি সমীকরণ হবে কি হবে দেখো, এফ ইকুয়াল টু জাস্ট মাইনাস টি, এখানে টি দিয়ে তারের টান বোঝানো হচ্ছে, খুব ভালো করে খেয়াল করবা। এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টি, যেখানে টি হচ্ছে আসলে তারের টান। গত ক্লাসে আমরা যে গতিসূত্রটা অ্যাপ্লাই করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই গতিসূত্রটা ছিল বল ইকুয়াল টু ওজন মাইনাস তারের টান। গত ক্লাসে ছিল এফ ইকুয়াল টু ওজন মাইনাস তারের টান। তো এখানে বলছিলাম যে ওজন এবং তারের টান দুই দিকে ক্রিয়া করে, ওজন চাই নিচের দিকে নিতে, তারের টান থাকে আবার উপরের দিকে নিয়ে আসতে চায়, যে কারণে ওজন এবং তারের টান দুইজন কি
বিপরীতমুখী বলে ওজনকে আমরা পজিটিভ ধরলে তারের টানকে আমাদেরকে নেগেটিভ ধরতে হবে। গত ক্লাসে আমরা ইকুয়েশনটা এভাবেই লিখছিলাম, অর্থাৎ এই এক পাশে ছিল এফ যেটা দিয়ে বল প্রকাশ করা হয়, আর এই বল সমান যেটা আসছিল সেটা ছিল ওজন মাইনাস টি। কিন্তু আজকের প্রশ্নে যেহেতু বস্তুটা নিচের দিকে যাচ্ছে না, সেহেতু আমাদের এখানে ওজনের আনসার আসবে 0, অর্থাৎ ওজন এখানে কাজ করতেছেই না। যে কারণে আজকে আমাদের ইকুয়েশনটা হচ্ছে বল ইকুয়াল টু শুধুমাত্র তারের টান, অর্থাৎ এখানে যে বলটা কাজ করতেছে সেটা শুধুমাত্র তারের টানের প্রভাবে কাজ করতেছে। অভিকর্ষজ বলের প্রভাবে কাজ করলে বস্তুটা উপরে নিচে আপ ডাউন করতো, যে বলটা কাজ করবে সেই বলের দিকেই বস্তুটা নড়াচড়া হবে। তাহলে যেহেতু বস্তুটা ডানে বামে কাজ করতেছে সেহেতু বস্তুটা তারের টানের কারণেই কাজ করতেছে, কিন্তু উপরে নিচে যদি কাজ করতো তাহলে আমরা বুঝতাম যে অভিকর্ষজ বলের কারণেও কাজ করতেছে। কিন্তু টেবিলটা যেহেতু ভূমির সমান্তরাল, উপরে নিচে কোথাও বস্তুটা যাচ্ছে না, সুতরাং এখানে অভিকর্ষজ ত্বরণের কোনো কাজ আমরা পাচ্ছি না। ওকে, তো এফকে আমরা এভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এম এফ ইকুয়াল টু তারের টানকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, তারের টান হচ্ছে ল্যামডা এক্স ডিভাইডেড বাই এ। তোমরা এই ইকুয়েশনটা গত ক্লাসে ডিটেলসে পড়ছো, গত লেকচার আমি এটার ডিটেলস দিয়েছিলাম যে কেন ল্যামডা এক্স বাই এ হচ্ছে। এটা আসলে সূত্রটা ছিল এরকম যে তারের টান সমান হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো এই যে আমি যখন এই কণাটাকে এখান থেকে এই জায়গায় টেনে ছেড়ে দিচ্ছি তখন দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে এইটুকু, আবার কণাটা যখন এখানে চলে আসে তখন এইটুকু পরিবর্তন হবে দৈর্ঘ্যের, এখানে যখন চলে আসছে তখন এক্স পরিমাণ পরিবর্তন হবে, কারণ আমি এইটুকু দূরত্বকে এক্স মনে করছি। তো এক্স আসলে কোনো ফিক্সড পয়েন্ট না, এক্স হচ্ছে যে কোনো পয়েন্ট। ওকে, তো যে কোনো পয়েন্টে তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে এক্স। তো এখানে দৈর্ঘ্যের পরিবর্তন গত ক্লাসে আমরা কিভাবে হিসাব করছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে, এই এ প্লাস এক্স মাইনাস এ, অর্থাৎ তারের পরিবর্তন বিয়োগ কি বলছিলাম দৈর্ঘ্যের পরিবর্তন। আমি সূত্রটা ঠিক গত ক্লাসে কি লিখছিলাম সেটা এখন মনে পড়তেছে না, হ্যাঁ দৈর্ঘ্যের পরিবর্তন লিখছিলাম উপরে। দৈর্ঘ্যের পরিবর্তন কিভাবে হিসাব করতে হয়, শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য। তো শেষ দৈর্ঘ্য কত, এ প্লাস এক্স, আমি যদি এক্স পর্যন্ত হিসাব করি তাহলে এ প্লাস এক্স, আর যদি আমি এ প্লাস বি পর্যন্ত হিসাব করি তাহলে এ প্লাস বি। তাহলে আমি যতটুকুকে দৈর্ঘ্য পরিবর্তন ধরতেছি, তো আমি আসলে এক্সকে রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে এক্স হচ্ছে আমার জন্য চলক, কারণ এই কণাটা সবসময় বি বিন্দুতে বসে থাকবে না, সে আপ ডাউন করবে সবসময়। আর যখন সে আপ ডাউন করবে তার এই বি যে দূরত্বটা সেটা কম বেশি হবে, আর এই কম বেশির জন্য আমি এক্স একটা চলক ধরছি যেটা একসময় পি বিন্দুতে আসছে বলতেছি। তো সেই কারণে আমরা বলতেছি যে এখানে তারের টান হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু তারের দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য, আর তারের দৈর্ঘ্যের পরিবর্তন হিসাব করলে আমরা আলটিমেটলি এক্স পাবো। তো এখন আমরা এখান থেকে এভাবে করতে পারি, এম এফকে আমরা শেষ পর্যন্ত লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এফকে আমরা শেষ পর্যন্ত লিখতে পারি ডি স্কোয়ার এফ বাই ডিটি স্কোয়ার। ওকে, আর ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি মাইনাস ল্যামডা এক্স বাই এ। এখন তুমি যদি বলো যে এফকে আমরা কিভাবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখতে পারি, তো সেটার ব্যাখ্যা খুবই সহজ, আমরা এর আগেও হয়তোবা দিছি বলে মনে হচ্ছে। এফকে আমরা লিখতে পারি ডি ভি বাই ডিটি, এক্সকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, আবার ডি ডিটি তার জায়গায় থাকলে ভিকে আমরা লিখতে পারি ডি ডিটি অফ এক্স। তো উপর আমরা দেখতে পাচ্ছি দুইটা ডি মানে দুইবার ডিফারেন্সিয়েশন, তো ডি স্কোয়ার এক্স, আর নিচে আমরা দেখতে পাচ্ছি দোনোবারই টি এর সাপেক্ষে এই ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে টি স্কোয়ার লিখতে হবে, তাহলে ডিটি স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। ওকে, তো এখন আমরা এখান থেকে এরপরে আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে এই সমীকরণকে আমাদেরকে সমাধান করতে হবে। খুব ভালো করে খেয়াল করব, এই সমীকরণকে আমরা সমাধান করতে চাইতেছি। কিভাবে সমাধান করব একটু দেখি। এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সাথে একটা এম দেখা যাচ্ছে, এমটাকে আমি এখানে এই পাশে নিয়ে আসবো, ফলে আমরা যেটা পাবো এই এমটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এমটা এখানে নিচে চলে আসবে এ এম, আর এই ল্যামডাটাকে আমি উপরে লিখে দিই তাহলেই বেটার হয়, তাহলে ল্যামডা এক্স ডিভাইডেড বাই এ এম। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা এক্স ডিভাইডেড বাই এম। তো এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটাকে এবার সমাধান করতে হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্যে। তা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করার যে রুলসগুলো শিখছি সেই রুলসগুলো এখন আমাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমি এই জায়গাগুলো একটু মুছে ফেলে, আমাদের এগুলো দরকার পড়বে না, এই জায়গাটা আমাদের আর দরকার পড়বে না, কারণ হচ্ছে আমরা এগুলার কথাবার্তা তো বোঝার চেষ্টা করছি, সব কিছু আমাদের মাথায় আছে, প্রশ্ন তোমাদের হাতে আছে, তাও আমি কিছুক্ষণ এই জায়গাটা রাখি।
আর এটাও আমার দরকার নেই, কারণ আমি এখানে সমীকরণ পেয়ে গেছি, এই সমীকরণটাই আমার দরকার। আমি এখন এটাকে সমাধান করব, যে কোনো মূল্যে এটাকে সমাধান করার চেষ্টা করব। তো খেয়াল করবা যে এটাকে আমরা কোন সমীকরণ মানে কিভাবে সমাধান করব সেটা একটু ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আমি এটাকে প্রথমে বাম পাশে নিয়ে আসি, বা এভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস হচ্ছে ল্যামডা এক্স বাই এ এম ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা ডান পাশে 0 আছে, শুধুমাত্র 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। দেখো ডি স্কোয়ার ডিটি যেটা, সেটাকে আমি বড় ডি স্কোয়ার লিখতে পারি, আর এক্স যেটা সেটাকে আমি ওয়াই লিখতে পারি, প্লাস এই ল্যামডা এক্স যেটা সেটাকে আমি ওয়াই লিখতে পারি, আর এখানে লিখতে পারি এ এম ইকুয়াল টু 0। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অনেকটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো। এখানে যে ডি দেখা যাচ্ছে, মানে সরি, এখানে যে ডি দেখা যাচ্ছে সেই ডিটা এক্স এর সাপেক্ষে, আর এখানে যে ডি দেখা যাচ্ছে সেই ডিটা হচ্ছে টি এর সাপেক্ষে। এখানে যেটা ওয়াই দেখা যাচ্ছে সেটা এখানে হচ্ছে এক্স। তো আমরা ওর জন্য যদি কোনোভাবে সমাধান বের করে আনতে পারি, তাহলে সেই একই সিস্টেমে ওর জন্য আমরা সমাধান বের করে আনতে পারবো একই কাজ ব্যবহার করে। তো আমি একটু দুই দিক থেকেই তোমাদেরকে ম্যাচ করে শেখানোর চেষ্টা করি, যাতে তোমরা আসলে বিষয়টাতে ক্লিয়ারলি ইনভলভ হতে পারো। ওকে, তো আমি এখান থেকেই সরাসরি সমাধান করে দ্রুত আমি করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা আসলে এখান থেকে না করে এখান থেকে বুঝাবো, সেই অনুযায়ী আমরা এখানেও করার চেষ্টা করবো। ওকে, আমরা এখানে সরাসরি অক্সিলারি ইকুয়েশনটা বসাই দিব, যে এখানে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এত, আর সেখান থেকে আমরা সরাসরি সমাধানটা আনার চেষ্টা করব। কিন্তু অক্সিলারি ইকুয়েশন কিভাবে আসবে সেটা আমরা এখান থেকে শিখবো। ওকে, তো আমরা এটাকে কি করি, প্রথমে আমরা বলি যে ই টু দি পাওয়ার এম এক্স। এটার জন্য আমরা যেটা করি, এখানে আমি এম লিখে ফেলছি, যেখানে আমি এম লিখে ফেলছি, যে কারণে আমি এখানে ই টু দি পাওয়ার এম এক্সকে সমাধান হিসেবে ধরতে পারবো না, আমি এখানে ই টু দি পাওয়ার আলফা এক্সকে সমাধান হিসেবে ধরি, যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা এক্স হচ্ছে এই সমীকরণের একটি সাধারণ সমাধান। ওকে, তো ই টু দি পাওয়ার আলফা এক্স যদি এই সমীকরণের সাধারণ সমাধান হয়, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এই ওয়াই এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার আলফা এক্স বসাই দিতে পারবো। তাহলে আমরা পাবো ডি স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স, তারপর হচ্ছে প্লাস, অথবা আমি এভাবে লিখতে পারি ডি স্কোয়ার প্লাস ল্যামডা ডিভাইড বাই এ এম ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স ইকুয়াল টু 0। আসলে আমি করছি কি, ওয়াইটাকে কমন নিয়ে নিছি, ওয়াইটাকে কমন নিয়ে তারপরে ওয়াই জায়গায় ই টু দি পাওয়ার এম এক্স বসেছি, কারণ এখানে দুই দিকে ওয়াই আছে, তো ওয়াইটাকে কমন ই টু দি পাওয়ার আলফা এক্স বসেছি। তোমরা যেহেতু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে আসছো, এটা আহামরি না বুঝার কিছু না, খুবই সহজ বিষয়। এবার এই ই টু দি পাওয়ার আলফা এক্স আমি ডি স্কোয়ারের সাথে দিয়ে দিব, ফলে ডি স্কোয়ার তাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবে, ফলে আমরা আনসার পাবো এরকম, যে আলফা স্কোয়ার প্লাস ল্যামডা বাই এ এম ই টু দি পাওয়ার আলফা এক্স ইকুয়াল টু 0। তুমি যদি না বুঝো, তাহলে তুমি যেভাবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করছিল ঠিক সেইভাবে বিষয়টাকে করে আসো। তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স ওর সাথে গুণ হলে আমরা পাবো আলফা স্কোয়ার, আর ই টু দি পাওয়ার আলফা এক্স ওর সাথে গুণ হলে যা আছে তাই পাবো, কারণ এখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই। ওকে, তাহলে এই জিনিসটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, এই জিনিসটাকেই বলা হয় অক্সিলারি ইকুয়েশন। তো আমরা অক্সিলারি ইকুয়েশন কি পাচ্ছি সেটা আমরা এখানে সরাসরি লিখে নিই। আমরা অক্সিলারি ইকুয়েশন পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস ল্যামডা ডিভাইড বাই এ এম ইকুয়াল টু 0। অক্সিলারি ইকুয়েশন পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস ল্যামডা এ ডিভাইড বাই এ এম ইকুয়াল টু 0। তো এখন আমরা এখান থেকে আলফা এর মান বের করে আনবো, আর সেই আলফা এর মান বের করে আনার পর আমরা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখানে আগে আলফা এর মান বের করে আনি, আমি একটু বইয়ে দেখি যে ওরা কীভাবে করছে। হ্যাঁ, সহায়ক সমীকরণ দিয়েই করছে। তাহলে আমরা বলবো যে সুতরাং আলফা ইকুয়াল টু আমরা কি পাবো, আলফা ইকুয়াল টু হচ্ছে এটাকে আমরা এভাবে করতে পারি, আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিভাইড বাই এ এম। ওকে, তাহলে আলফা স্কোয়ার মাইনাসকে আমরা আই স্কোয়ার লিখতে পারি, আই স্কোয়ার ল্যামডা ডিভাইড বাই এ এম, আই স্কোয়ার ল্যামডা ডিভাইড বাই এ এম। তো এখন আলফা ইকুয়াল টু কত হবে, তাহলে আলফা ইকুয়াল টু আই এর উপর স্কোয়ার, যেহেতু একটা প্লাস মাইনাস তো আগে হবে, আই এর উপর স্কোয়ার, যেহেতু আই আর স্কোয়ারের রুটে কাটা যাবে, আই থাকবে, কিন্তু বাকিগুলো রুট থেকে বাঁচতে পারবে না, বাকিগুলো রুটের ভিতরে থাকবে এ এম। ওকে, তাহলে কি করলাম, উভয় পক্ষকে রুট করলাম, উভয় পক্ষকে রুট করলে প্লাস মাইনাস আসবে, আই স্কোয়ারকে রুট করলে শুধু আই হবে, ল্যামডা ডিভাইড বাই এ এম কে রুট করলে রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম হবে, আর এই হচ্ছে আমাদের আলফা এর মান। তাহলে একটু খেয়াল করেন, এই হচ্ছে আমাদের আলফা এর মান। তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে, প্লাস মাইনাস আই রুট ওভার ল্যামডা বাই এ এম। তাহলে আলফা এর মান যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের সমীকরণটাকে আমরা কি করতে পারবো, আলফা এর মান পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা সমীকরণটাকে সমাধান করতে পারবো। তাহলে এখানে সমাধান হবে ওয়াই ইকুয়াল টু, এখানে সমাধান হবে ওয়াই ইকুয়াল টু, আর আমাদের এখানে সমাধান হবে এক্স ইকুয়াল টু। তো আমরা বলবো যে এই সমীকরণের সমাধান, এই
সমীকরণের সমাধান, মানে আমরা সরাসরি এখানে সমাধানটা করে ফেলব। সমাধান এক্স ইকুয়াল টু, এখানে আমাদের যেটা আসবে ওয়াই ইকুয়াল টু, এখানে আমাদের সেটা আসবে এক্স ইকুয়াল টু, জাস্ট এক্স এবং ওয়াই এ কনভার্টিং হবে, আর এখানে এক্স এবং টি এর মধ্যে কনভার্টিং হবে। ওকে, এখানে যে ডি দেখতে পাচ্ছ, এই ডি মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর এখানে যে ডি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর এখানে যেটা ওয়াই সেটা হচ্ছে এখানে এক্স। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, আমরা যেটা বের করছি সেখানে ওয়াইটা আমাদের প্রশ্নে হয়ে যাবে এক্স এর মতো আচরণ করবে, আর আমরা এখানে যেটা করছি এক্স, যেটা আমাদের এখানে যেটা এক্স সেটা এখানে টি এর মতো আচরণ করবে। ওকে, তাহলে যে জায়গায় আমার ওয়াই বসানোর কথা সেই জায়গায় আমি এক্স বসিয়ে আমি এটার আনসার রেডি করব, আর যে জায়গায় আমার এক্স বসানোর কথা সেই জায়গায় আমি টি বসিয়ে এখানে আনসার রেডি করব। কেন? কারণ এখানে ডিফারেন্সিয়েশনটা এক্স এর সাপেক্ষে আর আমাদের ডিফারেন্সিয়েশনটা টি এর সাপেক্ষে, তাহলে এক্স আর টি এর মধ্যে কানেকশন হবে, ওয়াই এর সাথে এক্স এর কম্বিনেশন হবে। ওকে, তাহলে এটার সমাধান যদি আমরা বলি ওয়াই ইকুয়াল টু, তাহলে এটার সমাধানে আমরা বলবো এক্স ইকুয়াল টু। আর এখানে এটার সমাধানে ওয়াই ইকুয়াল টু কি লিখবো? আমরা এভাবে লিখতাম, ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক আনতাম c1, আর c1 এর সাথে আমরা বসাবো ই টু দি পাওয়ার আই রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম, মানে এই পুরা মান, ই টু দি পাওয়ার এই পুরা মান, তার সাথে একটা এক্স, অর্থাৎ যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে সেটা। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক একইভাবে c1 ই টু দি পাওয়ার, আমি একটু নিচে করে লিখলে ভালো হয়, এক্স ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার আই রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম, এখানে এক্স না হয়ে বসবে টি। কেন? কারণ ওই যে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে হচ্ছে, এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স এর সাপেক্ষে, আর এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে টি এর সাপেক্ষে, যেখানে এক্স যেখানে হবে সেখানে টি বসে আমরা টি দিয়ে সেটাকে চিন্তা করব। একইভাবে প্লাস আরেকটা আসবে c2, এটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই, কারণ প্লাস আই মাইনাস আই আছে, মাইনাস আই রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম, আর তার সাথে একটা আসবে টি। তাহলে এখানেও ঠিক সেটাই আসবে, প্লাস এত, আমরা সেটা লিখতেছি না, তাহলে আমরা সমাধান পেয়ে গেছি এক প্রকার। ওকে, তাহলে আমরা এক প্রকার সমাধান পেয়ে গেছি। এখন তুমি চাইলে এটাকে এবার ভেঙে লিখতে পারো, এটাকে ভেঙে আমাদের এই সমীকরণটা দরকার হবে বলে মনে হচ্ছে না, আমরা এটাকে ভেঙে সাইন এবং কজে নিয়ে আসার চেষ্টা করব। যখন আমরা এটাকে সাইন এবং কজে আনতে পারবো তখন আমরা বাকি কাজ করতে পারবো। তাহলে এটাকে সাইন এবং কজে আনার জন্য ই টু দি পাওয়ার আই থিটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা সারা জীবনে অ্যাপ্লাই করে আসছি। ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। খুবই সিম্পল সূত্র, কিন্তু খুবই শক্তিশালী সূত্র, যেটা আমাদেরকে অনেক কাজে দেয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ইকুয়াল টু c1 ইন্টু এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, সেটাকে আমরা লিখতে পারবো কস, খুব ভালো করে খেয়াল করতে হবে, ই টু দি পাওয়ার আই থিটা, আই বাদে বাকি সবাই থিটা, তাহলে আই বাদে বাকি সবাই থিটা, তাহলে হবে কস থিটা মানে হচ্ছে রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম টি, তারপর হচ্ছে প্লাস সাইন আই হবে একটা আই, তারপর হবে সাইন থিটা মানে হচ্ছে রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম ইন্টু টি। এই হচ্ছে এই বান্দাকে আমরা ভাঙলাম। এবার আমরা এটাকেও ঠিক একইভাবে লিখবো, প্লাস, তো যখন এখানে ইনভার্স হবে তখন এখানে জাস্ট মাঝখানে মাইনাস হবে, আর কিছু চেঞ্জ হবে না। তাই ইনভার্স আছে, তো আমরা c2 লিখলাম, c2 লেখার পর আমরা করলাম কি, এটাকে লিখলাম কস থিটা মানে হচ্ছে রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম টি, তারপর হচ্ছে মাইনাস আই সাইন রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম টি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে c1 কজ এত আই সাইন এত, c2 কজ এত আই সাইন এত, সব কিছু আমরা ঠিকঠাকভাবে লিখছি। এবার আমাদের কাজ হচ্ছে এদেরকে ভেঙে শুধুমাত্র একটা কজ এবং একটা সাইনে পরিণত করা, অর্থাৎ এখানে একটা কজ আছে, এখানে একটা কজ আছে, দুইটাকে একসাথে করে ফেলা, আর এখানে একটা সাইন আছে, এখানে একটা সাইন আছে, দুইটাকে একসাথে করে ফেলা। তো আমরা সরাসরি একসাথে করে ফেলতে পারবো, খুবই সিম্পল ব্যাপার। আমি এখানে কমন নিব, খেয়াল করো, ও যখন ওর সাথে গুণ হবে আর যখন ওর সাথে গুণ হবে তখন দুইজনের কাছেই কস রুট ওভার ল্যামডা বাই এ এম ইন্টু টি, কস রুট ওভার ল্যামডা বাই এ এম ইন্টু টি থাকবে, ওইটা আমি কমন নিয়ে নেব। তাহলে কি কমন নিয়ে নেব? কস রুট ওভার ল্যামডা এ এম টি, এটা কমন নিয়ে নেব। তাহলে ওর কাছ থেকে যদি কস রুট ওভার ল্যামডা এ এম টি কমন নিয়ে নিই, তাহলে ওর কাছে থাকবে c1 প্লাস ওর কাছ থেকে যদি কস রুট ওভার ল্যামডা এ এম এটা পুরোটা কমন নিই, তাহলে ওর কাছে থাকবে প্লাস c2, তাহলে আমরা পাইলাম c2। তাহলে এই জন আর এই জন থেকে আমরা কমন নিয়ে নিলাম। এবার আর বাকি আছে কে?
আই সাইন রুট ওভার ল্যামডা এ এম টি আর হচ্ছে আই সাইন রুট ওভার ল্যামডা এ এম টি, এই দুজন থেকে আমরা আইও কমন নিব, সাইন রুট ওভার ল্যামডা এ এম টি কমন নিব। তাহলে আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে প্রথমে আই কমন নিব, তারপরে কমন নেওয়ার পরে যারা হবে তাদেরকে লেখার জন্য একটা ব্যবস্থা করব, আরও কমন নিব সাইন রুট ওভার ল্যামডা এ এম টি। তাহলে কি কমন নিছি? আইও কমন নিছি, সাইন রুট ওভার ল্যামডা এ এম টিও কমন নিছে। তো আই সাইন রুট ওভার ল্যামডা এ এম টি যদি কমন নিই তাহলে এখানে থাকবে C1, কেন? কারণ কমন নেওয়ার আগে C1 ওর সাথে গুণ হবে। তো আমি যদি এদেরকে কমন নিই তাহলে আমার কাছে আর বাকি থাকবে C1 মাইনাস, মাইনাস কেন? ওর কাছে বাকি থাকবে C2, কিন্তু মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস ওর কাছে বাকি থাকবে খালি C2। তুমি যদি বিষয়টা বুঝতে না পারো তাহলে C1 প্রথমে দুজনের সাথে গুণ করে একটা লাইন লিখো, C2 দুজনের সাথে গুণ করে একটা লাইন লিখো, ওই লাইনের পরে তুমি কসগুলো কমন নাও, তাহলে তুমি দেখবে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে। এবার আমরা এখানে জাস্ট এই C1 প্লাস C2 কে আমরা লিখে দিব A cos রুট ওভার ল্যামডা এ এম টি প্লাস এই আই C1 C2 পুরোটাকে B লিখে দিব B সাইন রুট ওভার ল্যামডা এ এম টি। খেয়াল করবো যে টিটা হচ্ছে রুটের বাইরে, ওকে? তাইলে এখানে একটু তুমি লিখে দিতে পারবা যেখানে A ইকুয়াল টু হচ্ছে C1 প্লাস C2 আর B ইকুয়াল টু হচ্ছে I ইন্টু C1 মাইনাস C2, ওকে? এটাই তুমি লিখে দিতে পারো, আমি লিখতেছি না, বলে দিছি তোমাদেরকে যে যেখানে দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমি এই লাস্টে এই এক্সটা আমি এখানে একটু লিখি, তাহলে এক্স ইকুয়াল আমরা এই জিনিসটা পাইছি। তো এক্স ইকুয়াল আমরা যে জিনিসটা পাইছি সেই জিনিসটা দিয়ে আমরা এই বস্তুর অবস্থানটা বের করতে পারবো, এবং এটাই আমাদের প্রথম সমাধান আসছে। আমরা এই সমীকরণ থেকে বেগের অবস্থাও বের করে নিব, অর্থাৎ এখন আমরা দূরত্ব বের করে নিচ্ছি সময়ের সাপেক্ষে। খেয়াল করো এখানে আমি যদি কোনো একটা টাইম বসাই তাহলে সেই টাইমের সাপেক্ষে আমি দূরত্ব পেয়ে যাব, কিন্তু আমি টাইমের সাপেক্ষে যদি বেগ পেতে চাই তাহলে আমাকে এই এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো যদিও আমাদের এখানে পূর্ণ দোলের সময় বের করতে বলছে, মানে টাইম বের করতে বলছে, তাও আমাদের বেগটা কেন লাগবে সেটা আমরা পরে জানবো। আগে আমরা এটাকে একটা ইকুয়েশন দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিই। ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, ওকে? হ্যাঁ, তাহলে এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। খেয়াল করবো এখানে এ যেটা দেখতে পাচ্ছ, এই এ হচ্ছে পুরো ধ্রুবক, কারণ এটা C1 আর C2 এর যোগফল, আর এখানে বি যেটা সেটা হচ্ছে C1 আর C2 এর বিয়োগফল, এটাও ধ্রুবক। তাহলে এদেরকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো ধ্রুবক হিসেবে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমরা এক্সকে যখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তাহলে আমরা কি পাবো? ডিএক্স ডিটি। এক্সকে যখন আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন আমরা পাবো ডিএক্স ডিটি, আর এই পাশে যখন আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন কি হয় সেটা একটু খেয়াল করো। কি হয়? এ হচ্ছে ধ্রুবক, সে রয়ে যাবে, আর কস এত টি, কস এত টিকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো সাইন এত টি, মানে কস এটা পুরোটা থিটা, ওকে? একটু আমরা ডিফারেন্সিয়েট সূত্রটা একটু খেয়াল করি। কস এম এক্স এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা আনসার পাবো সাইন এম এক্স মাইনাস সাইন এম এক্স মাইনাস সাইন এম এক্স। আর এই এক্স এর সহগ যেটা দেখতে পাচ্ছি সেই সহগটা সামনে এসে বসবে, ওকে? এক্স এর সহগটা সামনে এসে বসবে। তাহলে এই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। এ হচ্ছে ধ্রুবক, সে রয়ে গেছে। কস এতকে যদি আমরা, এ হচ্ছে ধ্রুবক, সেটা রয়ে গেছে, এ হচ্ছে ধ্রুবক। আর কস এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, টি এর সাপেক্ষে করতেছি, এই যে টি এর সাপেক্ষে, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো মাইনাস সাইন এই এম, এম মানে হচ্ছে ল্যামডা এম, এটা এত টি, ওকে? তাহলে এটার ডিফারেন্সিয়েশন হবে কি? সাইন এত। কস থিটার ডিফারেন্সিয়েশন সাইন থিটা, কিন্তু ওই টি এর সাথে যে সহগটা আছে সেই সহগটা সামনে এসে বসবে, ল্যামডা ডিভাইডেড বাই এ এম, ওকে? একইভাবে এখানেও হবে প্লাস বি তার জায়গায় থাকবে, আর সাইন এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কস রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম টি, আর তার সামনে ওই টি এর সহগ যেটা সেটা সামনে এসে বসবে, ল্যামডা ডিভাইড বাই এ এম। এই হচ্ছে আমাদের এটা ডিফারেন্সিয়েশন। তো এখন এই ডিফারেন্সিয়েশনের কারণে আমরা এখানে বাম পাশে যেটা পাচ্ছি সেটাকে আমরা বেগ হিসেবে দাবি করতে পারি। আমি চাইলে এই ডিএক্স বাই ডিটিকে পরের লাইনে শুধু ভি লিখতে পারি, কারণ ভি দিয়ে বেগ বোঝাচ্ছে আর ডিএক্স বাই ডিটি দিয়েও বেগ বোঝাচ্ছে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে বেগ। যদিও আমাদের দূরত্ব বের করলেই চলে, আমাদের আসলে দূরত্ব বেগ কোনোটাই জানার দরকার ছিল না, আমাদের শুধুমাত্র টাইম জানলেই চলে। আমরা যে কোনো কারণে যে কোনো মূল্যে টাইম বের করার চেষ্টা করব, কিন্তু তারপরেও আমরা কয়েকটা ইকুয়েশন এখানে বের করে রাখছি, ওকে? এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই, একটু বাঁকা করে দিই 2 নম্বর সমীকরণ। এখন আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই এ এবং বি এর মান জানা। প্রথম উদ্দেশ্য হচ্ছে এ এবং বি এর
মান জানা। আমি এ এবং বি এর মান না জেনে কাজটা কখনোই করতে পারবো না। তো এ এবং বি এর মান জানার জন্য আমরা চিত্রের কিছু বৈশিষ্ট্য অ্যাপ্লাই করব। খুব ভালো করে খেয়াল করব, চিত্রের কিছু বৈশিষ্ট্য আমরা অ্যাপ্লাই করে এই দুই সমীকরণ থেকে যে কোনো মূল্যে এ এবং বি এর আনসার কেমন হতে পারে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো খেয়াল করো, প্রথমে আমি এই 1 নম্বর সমীকরণ কার কার উপরে নির্ভরশীল সেটা একটু দেখি। টি এর উপরে নির্ভরশীল এবং এক্স এর উপরে নির্ভরশীল। অর্থাৎ 1 নম্বর সমীকরণকে যদি আমি বিবেচনা করতে চাই তাহলে সময়ের সাথে দূরত্বকে বিবেচনা করে আনসার আনতে হবে। কি বলছি? 1 নম্বর সমীকরণকে যদি আমি বিবেচনা করতে চাই তাহলে সময়ের সাথে কাকে বিবেচনা করতে হবে? দূরত্বকে বিবেচনা করতে হবে। তো একটু খেয়াল করো, যখন কণাটা এই জায়গায় ছিল, আমি যখন কণাটাকে এখান থেকে টেনে এই জায়গায় আনছি, শুরুতে কিন্তু তখন কিন্তু টাইম শুরু হচ্ছিল। আমি যখন টানতেছিলাম তখন টাইম শুরু হয় নাই। শুরু কখন হয়েছে? আমি কণাটাকে এটা হচ্ছে একটা রাবার, এই রাবারে এখানে আমি একটা বস্তুকে বসাইছি, আমি যখন কণাটাকে এভাবে টানছি, যেই মুহূর্তে আমি ছাড়বো তখনই টাইমটা শুরু হচ্ছে। তাইলে যখন আমি কণাটাকে টানছি তখন এক্স ইকুয়াল টু ছিল বি, এই যে এক্স ইকুয়াল টু ছিল বি। কেন? কারণ এখান এ থেকে দূরত্বটাকে আমরা এক্স ধরছি, আমি মুছে ফেলছি, তোমাদের খাতায় আছে। এ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স। তাহলে এ থেকে পি বিন্দুর দূরত্ব যদি এক্স হয় তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কি? বি। তাহলে আমি যখন বস্তুটাকে এ থেকে বি বিন্দুতে টেনে ছাড়তেছি তখন এক্স এর মান আসলে বি দেখাচ্ছে। অর্থাৎ এ থেকে দূরত্বটাকে আমি এক্স ধরতেছি, তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত? বি। তাইলে আমি বলতে চাচ্ছি যখন এক্স ইকুয়াল টু বি ছিল তখন টাইম টি ইকুয়াল টু ছিল 0। যখন এক্স ইকুয়াল টু ছিল বি তখন টাইম টি ইকুয়াল টু ছিল 0। অর্থাৎ এক্স মানে হচ্ছে এই বিন্দু থেকে কণাটার দূরত্ব। তো এই বিন্দু থেকে কণাটার দূরত্ব যখন এখানে ছিল, বিতে ছিল, তখন টাইমটা স্টার্ট হচ্ছে মাত্র, যে কারণে যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন এক্স ইকুয়াল টু বি ছিল। এই কথা অনুসারে আমরা এখন এই 2 নম্বর সমীকরণের উপরে কিছু গবেষণা চালাতে পারি। তাহলে আমরা বলবো যে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু বি। ওকে, তাহলে টি ইকুয়াল টু যখন 0 তখন এক্স ইকুয়াল টু বিতে ছিল, মানে এক্স দূরত্বটা আসলে বি দূরত্বে ছিল। এরপর আমি তাকে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পর সে যে কোথায় গেছে সেটা আমি জানি না, যে কারণে আমি এই অঙ্কটাকে ইন্টিগ্রেশনের সাহায্যে করতে পারিনি। যদি আমার কোনো ধারণা থাকতো, বিন্দুমাত্র ধারণা থাকতো যে সে কোথায় যেতে পারে, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট ইকুয়েশনের সাহায্যে করতে পারতাম। তখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল হচ্ছে বি। এই ইকুয়েশন আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা বলবো যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু বি। তাহলে 1 নং হতে পাই কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু হচ্ছে বি ইকুয়াল টু এ কস, খেয়াল করো টি ইকুয়াল টু 0, আমি কস লিখবো না, আমি সরাসরি আনসারটা বসানোর চেষ্টা করব। এক্স এর জায়গায় বি বসাই দিছি, টি এর জায়গায় 0 বসাই দিব। তাহলে টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে কস 0 সমান কত? একটু খেয়াল করো, কস 0 সমান হচ্ছে 1। তাহলে আমরা পাবো a ইন্টু 1 প্লাস বি তার জায়গায় থাক। এখন এই টি এর জায়গায় আমি 0 বসাবো, তাহলে সাইন 0 সমান কত? তোমাদের নিশ্চয়ই জানা আছে সাইন 0 সমান হচ্ছে 0। তাহলে বি এর সাথে 0 গুণ হবে। তো বি এর সাথে যদি 0 গুণ হয় আলটিমেটলি বিটা 0 হয়ে যাবে, আর এ এর সাথে 1 গুণ হওয়া মানে এই থাকবে। অর্থাৎ এ এর মান আমি পেয়ে গেলাম বি, এ এর মান আমি পেয়ে গেলাম বি। খুবই সিম্পলভাবে এ এর মান বি পেয়ে গেছি। একইভাবে আমরা আরও গবেষণা করতে পারি, যখন টি ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু 0। যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন ভি ইকুয়াল টু 0 ছিল। কেন? দেখো, কারণ আমি যখন সুতাটাকে বা তারটাকে এখানে বস্তু বেঁধে বসায় রাখছি, তারপর একটা নির্দিষ্ট সময় পরে আমি যখন বি দূরত্বে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এবার ছেড়ে দিব, এখনও ছাড়ি নাই, তাহলে বস্তুটা অবশ্যই স্থির বসে আছে এখনো পর্যন্ত। যখন টাইম টি ইকুয়াল টু 0 দিব তখন আমি তাকে ছাড়বো। অর্থাৎ শুরুতে বস্তুটা স্থিরই ছিল, তারপরে সে দৌড়ানো শুরু করছে, টাইম শুরু হয়েছে, সে দৌড়ানো শুরু করছে। ওকে, সেখানে আমরা বললাম যে টি ইকুয়াল টু যখন 0 তখন ভি ইকুয়াল টু 0 ছিল, কারণ এই টি ইকুয়াল টু যখন 0 মানে টাইম যখন শুরু হচ্ছিল তখন এই বিন্দুতে আমরা বস্তুটাকে ধরে রাখছিলাম, ছেড়ে দিই নাই এখনো। টাইমও শুরু করবো, বস্তুটাকেও ছাড়বো। ওকে, তাহলে টাইম যখন শুরু হয় নাই তখন বস্তুটাকে ছাড়িও নেই, ফলে বস্তুটার বেগ ছিল 0। তাহলে এখন এই টি ইকুয়াল টু 0 ভি ইকুয়াল টু 0 আমরা 2 নং সমীকরণে বসিয়ে আনসার আনার চেষ্টা করবো, যে 2 নং হতে পায়। 2 নং হতে পাই, তাই 2 নং হতে কি পাচ্ছি? দেখো, ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। এটা একটু কষ্ট করতে হবে আমাদেরকে। ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি কি? 0। ওকে, ভি ইকুয়াল টু পাচ্ছি 0। তাহলে এখানে আমরা মান বসাবো, একটু খেয়াল করো, মাইনাস এ তার জায়গায় থাকবে মাইনাস এ,
এখানে কোনো এই টি এর জায়গায় আমরা বসাবো 0, ভি ইকুয়াল টু তো 0 বসাইছি, টি এর জায়গায় আমরা 0 বসাবো। ওকে, তাহলে টি এর জায়গায় 0 বসাই তাহলে সাইন 0 সমান হচ্ছে 0, ফলে আমরা এখানে এটার সাথে গুণ আকারে পাবো 0, তারপরে প্লাস বি। আর এখানে যখন টি ইকুয়াল টু 0 বসাবো তখন আমরা এখানে আরেকটু কাজ আছে, এটা হচ্ছে মাইনাস এ, তারপর হচ্ছে রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম, এরা সবাই থাকবে ইন্টু হবে 0। কেন? ওই যে সাইন 0 সমান হচ্ছে 0, এরা তো ধ্রুবক, ওরা পড়ে আছে। প্লাস একইভাবে বি রুট ওভার ল্যামডা এ এম, এটার সাথে কি হবে দেখো, এই টি এর জায়গায় যখন 0 বসাবো তখন এটা হবে cos 0, cos 0 সমান হচ্ছে 1, তাহলে এটার সাথে গুণ হবে জাস্ট 1। ওকে, তাইলে এখন আমি এই লাইন থেকে পরের লাইনটা আমি এখানে এই জায়গায় নিয়ে আসি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা এই জায়গায় আনার আসলে এখনই কোনো দরকার নেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 যদি ওর সাথে গুণ হয় পুরা এ সিরিজটা চলে যাবে, আর 1 যদি ওর সাথে গুণ হয় তাহলে 1 এটাই থাকবে। তার মানে আমরা পাচ্ছি বি রুট ওভার ল্যামডা বাই এ এম ইকুয়াল টু 0। তো এখন আমি যদি বি এর সাথে যেটা আছে সেটা যদি 0-র সাথে ভাগ করে দিই, মানে বি এর সাথে যে জিনিসটা গুণ সম্পর্ক আছে সেটা যদি 0-র নিচে নিয়ে আসি, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে বি ইকুয়াল টু 0। কারণ 0-কে যা দিয়ে ভাগ করো না কেন আলটিমেটলি তুমি 0ই পাবা, তাহলে বি ইকুয়াল টু পাচ্ছে 0। তাহলে এ ইকুয়াল টু পাচ্ছে বি আর বি ইকুয়াল টু পাচ্ছে 0। এই মানগুলা আমি এখন 1 নম্বর সমীকরণে বসাই দিব, 2 নম্বর সমীকরণেও বসাই দিব। কি বলছি? এই বড় হাতের এ ইকুয়াল টু বি আর বড় হাতের বি ইকুয়াল টু 0, এই দুটোটা মান আমি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে বসাই দিব। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে বসাই দেওয়ার ফলে আমরা একটা আনসার পাবো, সেই আনসারটা আমি এখানে কাউন্ট করে নেব, আমাদের এটা সুবিধা হবে এখানে কাউন্ট করে নিলে। তাহলে আমরা বলবো 1 নং হতে পাই, 1 নং সমীকরণে লিখি, 1 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে, 1 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে, তাহলে 1 নং ও 2 নং লিখে দেওয়া একেবারে, 1 নং ও 2 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে আমি এর মান বসাই, তাহলে 1 নং সমীকরণে আছে কি x ইকুয়াল টু এ এর মান কত পাইছি বি, তাহলে আমরা এখানে বসাবো বি, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম টি, ওটা ল্যামডা এ এম টি। আর এখানে যদি বি এর মান আমি বসাই তাহলে বি এর মান হচ্ছে 0, ফলে এই পুরো অংশ 0 হয়ে যাবে, সেটা লিখবো না। একইভাবে 2 নং সমীকরণে যদি আমি এই মানগুলো বসাই তাহলে 2 নং সমীকরণে যে এখানে ভি ইকুয়াল টু আমি যদি এর মান বসাই তাহলে এর মান বসালে আমরা পাবো মাইনাস বি সাইন নট সাইন মাইনাস বি রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম সাইন রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম টি। ওকে, তাহলে এ এর মান আমি বসাইছি, বি বসাইছি, এর মান এত আসছে, প্লাস বির মান যদি আমি 0টা বসিয়ে দিই তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, ফলে আমার আর লেখার দরকার নেই। এখানে আমি এটাকে দিব 3 নম্বর সমীকরণ আর এই লাস্টেটাকে দিব 4 নম্বর সমীকরণ। এবং এই 3 নম্বর সমীকরণ 4 নম্বর সমীকরণ পেয়ে যাওয়ার পর এই সমীকরণগুলোর আমার আর দরকার পড়বে না। তাহলে এই যে 1 নম্বর 2 নম্বর সমীকরণ যাদেরকে দিছি ওদেরকে আসলে আমরা এতক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় মনে করছিলাম, কারণ হচ্ছে আমাদের যে ধ্রুবক আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের সময় নিছিলাম বড় হাতের এ বড় হাতের বি, তাদের মান বের করে আনার জন্য, এবং আমরা আলটিমেটলি তাদের মান বের করে আনতে পারছি। এবং এবার আর আমাদের সেই সমীকরণের দরকার নেই, এবার এই 3 নম্বর আর 4 নম্বর সমীকরণের সাহায্যেই আমরা ফাইনাল কাজগুলো করতে পারবো। আর আমাদের ফাইনাল কাজ হচ্ছে দোলনকাল নির্ণয় করা, অর্থাৎ এই কণাটাকে এখানে টেনে যখন ছেড়ে দিব সে কতক্ষণে এখানে গিয়ে আবার এই জায়গায় আসবে, সেটা এখান থেকে বের করাই হচ্ছে আমাদের কাজ। এখন এই যে কাজটাতে আসছি, এই কাজটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কাজ। এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি সেগুলো খুবই সহজ কাজ, অন্যান্য অঙ্কও ছিল, যার জন্য আমাকে অঙ্কটা করাইতে হয় না, আমাকে অঙ্কটা করাইতে হয়েছে এই এখন যেটা কাজ করব, এখন যে কাজটা করব সেই কাজটা বের করার জন্য আমাকে অঙ্কটা করাইতে হয়েছে। খেয়াল করো, এখানেও টি আছে, টাইম বের করতে পারবো আমি চাইলে এই সমীকরণ থেকে, এখানেও টি আছে, আমি টাইম বের করতে পারবো এই সমীকরণের সাহায্যেও। কিন্তু আমার এখানে 3টা পার্টিশন আছে, এই পুরা চিত্রের মধ্যে 3টা পার্টিশন আছে। এই 3টা পার্টিশন বোঝানোর জন্য আমি একটা কাজ করব, চিত্রটাকে একটু বড় করে আঁকবো যাতে 3টা পার্টিশন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। ওকে, তাহলে 3টা পার্টিশন বলতে এখানে আমি একটু বুঝাই। আমি এখান থেকে পুরো একটা টেবিল আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা টেবিল, অনুভূমিক টেবিল। আর এই অনুভূমিক টেবিলের এক্স্যাক্টলি মাঝখানে আমি একটা বিন্দুর নাম দিলাম ও।
খুব ভালো করে খেয়াল করবে। মাঝখানে একটা বিন্দু নাম দিলাম ও, আর এই বিন্দুতে রাবারটা বাঁধা আছে। আমি এখানে যদিও বসেছি তবে একটি তার, আমরা তার না বলে রাবার বলি, কারণ রাবার সম্পর্কে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। রাবার যে ইলাস্টিক, যে টানলে লম্বা হয় আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে, সেই জন্য আমরা ওই রাবার ব্যবহার করব, রাবার সবচেয়ে সুবিধাজনক। আর এই হচ্ছে এই বিন্দু যেখানে অ্যাম্বরের একটা বস্তু বেঁধে রাখছে, রাবারের শুরুর প্রান্ত রাবারের শেষ প্রান্ত। ওকে, এরপর এই বস্তুটাকে আমি বি বিন্দুতে টেনে তারপর ছেড়ে দিলাম, মানে এ থেকে বি বিন্দুতে টেনে তারপর ছেড়ে দিলাম। ওকে, খুব ভালো করে খেয়াল করো, এখানে টোটাল 3টা পার্টিশনের টাইমটা ভাগ হবে। 3টা পার্টিশনের টাইম আমাকে বের করতে হবে। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কণাটা আমি এখান থেকে ছেড়ে দিব, কণাটা যাবে গিয়ে আবার এখানে আসবে, সেই টাইমটা আমাকে বের করতে হবে। এখন কণাটা যে এখান থেকে যাবে তার বেগ সবসময় একই রকম থাকবে না, তার বেগ 3টা ডিপার্টমেন্টে ভাগ হবে। আর এই 3টা ডিপার্টমেন্টগুলো কোনগুলা সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে বি বিন্দুতে আমি যখন বস্তুটাকে টেনে ছেড়ে দিছি, মানে ছেড়ে দিব, তখন বস্তুটার আদিবেগ থাকবে 0। আদিবেগ থাকবে 0 কেন? আমি তাকে এখানে ধরে রাখছি, ধরে রাখা মানে বস্তুটা এখন স্থির আছে। যেই আমি তাকে ছেড়ে দিব, রাবার তাকে টেনে নিয়ে যাবে। যেই আমি বস্তুটাকে ছেড়ে দিব, রাবার তাকে কি করবে? রাবার তাকে টেনে নিয়ে যাবে। আর রাবার যখন তাকে টেনে নিয়ে যাবে তখন তার বেগ বাড়তে থাকবে। এখন বেগটা কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে? যতক্ষণ রাবার তাকে টানতে থাকবে ততক্ষণ বেগ বাড়তে থাকবে। তো রাবার তাকে কতক্ষণ পর্যন্ত টানবে, কত দূর পর্যন্ত টানবে, সেটা আমাদেরকে জানতে হবে। এই বি বিন্দু থেকে যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিবা, তখন বি থেকে এই বিন্দুতে আসা পর্যন্ত রাবার তাকে টানবে। এই বিন্দুতে আসার পর রাবার আর তাকে টানবে না। এখন তুমি বলবা কেন টানবে না? আমি তো জানি যে রাবার দিয়ে যখন আমরা কোনো একটা বস্তুকে টেনে ছেড়ে দিই তখন রাবারটা আরও দূরে যায়। মানে যেখানে আমি বেঁধে রাখছি, তুমি আজকেই একটু টেস্ট করে দেখবা যে এখান থেকে যদি তুমি একটা রাবারকে টেনে ছেড়ে দাও, তাহলে দেখবা রাবারটা এখান থেকে গিয়ে এখানে এসে থেমে যায় না, ওই পাশ পর্যন্ত গেছে, ওই পাশে গিয়ে হাতে আঘাতও করতেছে। মানে তুমি রাবারটা টেনে ছেড়ে দিলে দেখবো ওই পাশেও গেছে সে। ওকে, রাবার এই পাশে যত দূর যায় ওই পাশেও তত দূর যায়। তো এখন রাবার যদি তাকে না টানে সে যাচ্ছে কিভাবে? তাহলে আবার বলতেছি, এই বি বিন্দুতে বস্তুটার কোনো গতি ছিল না, 0 গতি। ওকে, যখন আমি ছেড়ে দিব তখন রাবার তাকে টানতে থাকবে, এবং রাবার তাকে টানতে থাকলে গতি 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। 0 থেকে বাড়তে 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 এই জায়গায় এসে সবচেয়ে বেশি গতি হবে, কিন্তু রাবার তাকে আর টানবে না। কিন্তু তার গতি তো আগের চেয়ে বাড়ছে, আগে ছিল 0, আর এখানে এসে তার গতি তো আর 0 হবে না, কারণ রাবার তাকে টানছে। এই টানের চোটে এখানে এসে বস্তুটা আরও কিছু দূর চলে যাবে, আর এই আরও কিছু দূর যেটা যাবে সেই যাওয়াটা অনেকটা এ প্রাইম পর্যন্ত যাবে, অর্থাৎ ততটুকু যাবে যতটুকু রাবারের দৈর্ঘ্য ছিল। এইদিকে রাবারের দৈর্ঘ্য যতটুকু ছিল ওইদিকে ঠিক ততটুকু রাবারের দৈর্ঘ্য পর্যন্ত সে যাবে। ওকে, তাহলে এখান থেকে সে 0 বেগ নিয়ে আসা শুরু করছে রাবারের টান দিয়ে। 0 বেগ নিয়ে এখানে আসা পর্যন্ত একটা টাইম আমাকে বের করতে হবে। একটা টাইম আমি ডিপার্টমেন্টগুলো ভাগ করে দিই, T1 বের করতে হবে। তাহলে বি বিন্দু থেকে এই বিন্দুতে আসার টাইমকে আমি ধরলাম T1। এই বি বিন্দু থেকে এই বিন্দুতে আসার টাইমটা আমাকে বের করতে হবে। বি বিন্দু থেকে এই বিন্দুতে আসার পর বস্তুটা রাবারের টান ছাড়াই কাজ করা শুরু করবে। মানে বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে তো রাবার তাকে টানছে, কিন্তু রাবার যখন তার নিজস্ব স্থিতিস্থাপকতার সীমার মধ্যে চলে আসছে, মানে রাবার যেটুকু ছিল আগে যেভাবে ছিল সেই অবস্থায় যখন চলে আসছে, তখন সে আর সেই রাবারটা বস্তুটাকে আর টানবে না। তখন বস্তুটা নিজ গতিতেই দৌড়ানো শুরু করবে। আর বস্তুটা নিজ গতিতে কতটুকু দৌড়াবে? যতক্ষণ রাবারটা ওই প্রান্তে ঠিক একই দৈর্ঘ্যে না যায়। তাহলে এখানে রাবারটা, এখান থেকে রাবারটা যত দূরে, এই পরিমাণ দূরে হলে এই দিক থেকেও এই পরিমাণ দূরে পর্যন্ত বস্তুটা অটোমেটিক্যালি চলে যাবে, নিজের গতিতেই চলে যাবে। ওকে, এই গতিতে আসার পর যেহেতু এখানে যে গতি ছিল সেই গতিতেই সে এখানে আসছে, ফলে এই বিন্দুতে এসে সে আর থামবে না, সে আরো দূরে যেতে চাইবে। তো এই ডিপার্টমেন্ট যেটা, এই ডিপার্টমেন্টের টাইমটাকে আমি দিলাম T2। এই ডিপার্টমেন্টের টাইম আমি দিলাম T2। এখান থেকে এইটুকু আসার পর এবার বস্তুটা আরো যেতে চাইবে। এখন তোমার মনে হবে যে না, আর তো যাওয়ার কথা না, কিন্তু যাওয়ার কথা, আমি সেটাও বুঝাবো। এখান থেকে এখানে আসার পর বস্তুটা আরো যেতে চাইবে। এবার যে যেতে চাইবে, এবার যে অংশটাতে যেতে চাইবে সেই অংশটাতে হবে কি, গতি আস্তে আস্তে কমবে। কেন? কারণ এখানে আসার পর বস্তু যখন যেতে চাইবে রাবার তাকে টেনে তাকে আবার আগের জায়গায় আনতে চাইবে, কিন্তু বস্তুর গতির কারণে বস্তু তো এখান থেকে
এখান থেকে টানের কারণে যে গতিটা পাইছে এখানে টানের কারণে ঠিক ততটুকু যাবে, অর্থাৎ এখান থেকে ঠিক সে যত দূর পর্যন্ত রাবারের টানের কারণে অতিক্রম হয়েছিল এখান থেকেও ঠিক সে তত দূর পর্যন্ত মানে বি প্রাইম পর্যন্ত রাবারকে টেনে টেনে নিয়ে যাবে। ওকে, অর্থাৎ এই আরেকটা ডিপার্টমেন্ট আসবে যে ডিপার্টমেন্টের নাম আমরা দিলাম T3। এই তিনটা টাইম আমাকে বের করতে হবে আলাদাভাবে, T1 T2 T3 এই তিনটা টাইম আলাদা আলাদাভাবে বের করতে হবে, কারণ এই তিন টাইমে বস্তুটার গতি একই থাকে না। তোমার মনে হতে পারে যে আমি এখান থেকে ছাড়িয়ে দিছি, টান দিছি, একই গতিতে সে চলে আসছে, একই গতিতে সে চলে যাবে না। তিন টাইমে তিন ধরনের গতি তার মধ্যে কাজ করবে, যে কারণে গতি সবসময় একই না থাকার কারণে এই তিনটা টাইমে আমাকে আলাদা আলাদাভাবে বের করতে হবে। যদি একই গতি থাকতো সবসময় তাহলে আমি তাকে কি করতে পারতাম, আমি তাকে একই সাথে একটা টাইম বের করে ফেলতে পারতাম। যেমন আমরা কিছু অঙ্ক করছিলাম, তোমাদের নিশ্চয় মনে থাকবে, ও বিন্দু কণাটাকে আকর্ষণ করতেছে, এই এ বিন্দুতে বস্তুটা আছে, তখন এই ও বিন্দুর আকর্ষণের ফলে বস্তুটা যখন যাচ্ছে তখন সে এ প্রাইম পর্যন্ত যাচ্ছে। ও বিন্দুর আকর্ষণের ফলে বস্তুটা যখন যাচ্ছে তখন এ প্রাইম পর্যন্ত যাচ্ছে। এখানে সব জায়গায় আর গতির কাহিনী একই রকম ছিল, তো আমরা এইটুকুর জন্য গতি বের করলে ওইটুকুর গতি সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছি। কিন্তু আজকে এখানে যেহেতু রাবার অ্যাড হচ্ছে, আজকেরটাতে যেহেতু রাবারের কাজকর্ম আছে, তো রাবারের কারণে গতি সবসময় একই হচ্ছে না। এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি কেন একই হচ্ছে না। এখানে বস্তুর গতি ছিল 0, গতি আস্তে আস্তে বাড়তে কেন বাড়বে? রাবার তাকে টানতেছে। গতি বাড়তে এই জায়গায় যখন আসবে তখন রাবার আর তাকে টানবে না, কিন্তু তার মধ্যে গতি থাকবে, কারণ ওই যে রাবার এতক্ষণ ধরে তাকে টেনে টেনে যে গতিটা দিয়ে আসছে সেই গতিটা হঠাৎ করে তো হাওয়া হয়ে যেতে পারে না, সেই গতিটা তো তার মধ্যে এখনো রয়ে গেছে। তাহলে এখানে বস্তুর গতি ছিল 0, কিন্তু সে যখন রাবারটা যখন তাকে টানতে এই জায়গায় আনছে তখন তার যে গতিটা ছিল সেই গতিটা আর রাবারের টান না থাকলেও সেই গতি নিয়ে সে আস্তে আস্তে যাচ্ছে। অর্থাৎ রাবার তাকে টেনে একটা গতিতে আনছে, সেই গতি নিয়ে সে এখান থেকে এইটুকু পর্যন্ত যাচ্ছে। তো এখান থেকে এইটুকু পর্যন্ত তার যে গতি, সেই গতিটা হচ্ছে সমবেগ। অর্থাৎ এই এরিয়াটা সে সমবেগে চলবে, এই এরিয়াটা সে চলবে সমবেগে। এই এরিয়াটা এখান থেকে যে এই এরিয়াটা সে সমবেগে চলবে না। এই এরিয়ায় তার বেগ প্রথমে থাকবে v = 0, আর এই লাস্টে সে তার বেগ হবে সবচেয়ে বেশি, v = v, সবচেয়ে বেশি বেগটা তার থাকবে। আর এই v = v সবচেয়ে বেশি যে বেগটা সে পাবে সেই বেশি বেগ নিয়ে সে একটু পর্যন্ত সমবেগে চলবে, অর্থাৎ তার বেগের কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রাবারের কোনো টানাটানি ছিল না। রাবার ওকে এখান থেকে একটু পর্যন্ত টানছে, কারণ রাবার এইটুকু ছিল, রাবার এর চেয়ে বেশি তাকে টেনে আনতে পারবে না। এরপর সে নিজের গতি দিয়ে একটু পর্যন্ত যেতে পারবে। কেন? কারণ রাবারটা এই দিক থেকে এতটুকু দূরত্ব যতটুকু, রাবারটা এখান থেকে এতটুকু দূরত্ব ততটুকু, ফলে রাবারটাকে সে নিয়ে এখানে চলে আসবে, এরপরে আবার রাবার তাকে টানবে। ফলে এরপরে আবার রাবার যখন তাকে টানবে এই জায়গায় আর তার বেগ সমবেগ হবে না, এই জায়গায় এখানে তার বেগ হবে v = v, আর এখানে এসে সে থেমে যাবে, অর্থাৎ v = 0 হবে। যখন সে এখানে থেমে যাবে রাবার তাকে আবার টান দিবে, ফলে সে আবার যেতে থাকবে এবং এই টানাটানে চলতে থাকবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, রাবারের টানের কারণে সে এখানে যাবে, রাবারের টান ছাড়াই সে একটুক আসবে নিজের গতিতে, আবার রাবারকে টেনে, গতির কারণে রাবারকে টেনে সে আবার এখানে আসবে। রাবারকে টেনে যখন সে এখানে আসবে তখন রাবার তাকে আবার টান দিবে, রাবার তাকে যখন আবার টান দিবে তখন সে আবার 0 বেগ থেকে আবার এখানে আসবে, রাবারের টান ছাড়াই সে আবার একটু আসবে এবং রাবারকে আবার টেনে নিয়ে গিয়ে এখানে যাবে। আর এই কাজটা চলতে থাকবে। ফলে এখানে টোটাল আনসারটা 3টা ডিপার্টমেন্টে ভাগ হবে। যখন আমি T1 বের করব তখন তার বেগ একই নয়, সব জায়গায় একই নয়, কিন্তু যখন আমি T2 বের করব তখন সেটা সমবেগ হওয়ার কারণে, সমবেগ কেন? কারণ এখান থেকে একটু পর্যন্ত তার বেগ চেঞ্জ করার জন্য কোনো তারের টান ছিল না, কারণ তার এখানে সংকুচিত হয়ে তার জায়গায় নিজের জায়গায় চলে আসছে। যেই তারটা নিজের জায়গায় চলে আসবে তখন সে আর কাউকে টানতে পারবে না। কিন্তু টানতে না পারলে কি হবে? এতক্ষণ যে টানছে সে টানের ফলাফল তো এখনো রয়ে গেছে, সেই ফলাফল দিয়ে সে একটু পর্যন্ত আসবে, অর্থাৎ একটু পর্যন্ত তার বেগের কোনো চেঞ্জ হবে না। সে এখানে যে বেগটা পাবে রাবারের টানের কারণে সেই বেগ নিয়ে সে সুন্দরভাবে এখানে চলে আসবে। তারপরে যখন সে যাবে তখন তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে। কেন? কারণ তারপরে যখনই সে এখানে আসবে তখনই রাবার তাকে আবার টেনে নিজের দিকে নিয়ে আসবে, অর্থাৎ সে সম্পূর্ণ বেগ নিয়ে দৌড়ায় যেতে পারবে না, রাবার তাকে টেনে ধরবে, কারণ রাবার এবার প্রসারিত হতে থাকতেছে। ফলে সে এই টানাটানি অপেক্ষা করে একটু পর্যন্ত আসতে পারবে, আবার সে যেতে থাকবে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে টাইমটা পাওয়া যাবে, অর্থাৎ এই বি থেকে এতে আসতে যে টাইমটা পাওয়া যাবে, একই টাইম এই এ প্রাইম থেকে বি প্রাইমে আসতেও পাওয়া যাবে, অর্থাৎ T1 আর T3 এই দুটোটা টাইম একই হবে।
তো আমাদের খালি T1 টাইমটা বের করলে চলবে। এখানে টাইম কত হবে সেটা আমরা একই বলে দিতে পারবো। কেন একই? কারণ এখানে রাবার তাকে টেনে যে বেগ আনছে, রাবার টেনে যে বেগে আনছে সেই একই বেগ থেকে আবার জিরোতে নিতে হবে, অর্থাৎ এটাও ভি থেকে জিরো, এটাও ভি থেকে জিরো। ফলে এখানে যে টাইম লাগবে এখানেও সেই ঠিক সেম টাইম লাগবে, খালি মাঝখানের আরেকটা টাইম আমাকে বের করতে হবে। তো এখানে আমরা যখন আনসার বের করতে চাইবো তখন আমাদেরকে তিনটা আনসার আলাদাভাবে বের করতে হবে। তবে T1কে জানতে পারলে আমরা T3কেও জেনে যেতে পারবো, আর আমাদের এক্সট্রা T2 বের করতে হবে। তো আমি আশা করব যে আমি বুঝাইতে পারছি যে এখানে আসলে কয়টা ডিপার্টমেন্টের টাইমটাকে ভাগ করতে হবে এবং টোটাল ডিপার্টমেন্টের টাইমটাকে ভাগ করার মূল কারণ কি সেই বিষয়টাও আমরা হয়তোবা বুঝাইতে পারছি। যাই হোক, এবার আমাদেরকে অঙ্কে ঢুকতে হবে। এবার আমাদেরকে অঙ্কে ঢুকে এই জায়গার টাইমগুলোকে ব্যাখ্যা করতে হবে। ওকে, তো আমরা যেটা ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা হচ্ছে কণাটাকে এবার আমরা বি বিন্দু থেকে ছাড়া শুরু করব। তাহলে আমি এইটুকু করার পর চিত্র তোমাদেরকে বুঝাইছি, এবার এইটুকু করার পর আমরা বলবো যে যখন বি বিন্দু থেকে আমরা বলবো যে বি বিন্দু থেকে কণাটি একটু একটু বুঝাইতে কষ্ট হবে, হয়তো বুঝতে কষ্ট হবে। বি বিন্দু থেকে কণাটি এ বিন্দুতে পৌঁছাতে, বি বিন্দু থেকে কণাটি এ বিন্দুতে পৌঁছালে, আমার বানান একটু ভুল হতে পারে, ভুলগুলো একটু শুদ্ধ করে নেবা। বি বিন্দু থেকে কণাটি এ বিন্দুতে পৌঁছালে, যে বি বিন্দু থেকে কণাটি এই বিন্দুতে পৌঁছালে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু হবে 0, এক্স ইকুয়াল টু 0 এবং মানে খেয়াল করো এ থেকে কণাটার দূরত্বকেই বলা হয় যে এক্স। তো একটু আগে আমরা এখানে একটা পি লিখছিলাম, এ থেকে পি দূরত্ব আমরা কি ভাবছিলাম, এক্স ভাবছিলাম। তো এ থেকে পি দূরত্ব মানে হচ্ছে আসলে এ থেকে কণাটার দূরত্ব। কোনো একটা টাইমে কণাটা এখানে আসে, সেজন্য এ থেকে কণাটার দূরত্ব আমরা এক্স ধরছি। তো কণাটা যদি এখানে থাকে তাও আমি কণাটার দূরত্ব এক্স ধরতে পারবো, তবে এক্স ইকুয়াল টু বি হবে। কেন? কারণ আমি জানি এ থেকে বি দূরত্ব হচ্ছে বি। ওকে, তাহলে আমরা বললাম কি বি বিন্দু থেকে কণাটি এই বিন্দুতে পৌঁছালে এক্স ইকুয়াল টু হবে 0 এবং টি ইকুয়াল টু আমরা ধরবো যে T1, ওই যে টাইম T1 ধরছি। বি থেকে এ তে যাওয়ার যে টাইম সেটাকে আমরা T1 বলছি, এ থেকে এ প্রাইমে যাওয়ার টাইমকে T2 বলছি, আর এ প্রাইম থেকে বি প্রাইমে যাওয়ার টাইমকে T3 বলছি। ওকে, তো আমি তো জানি না যে কত টাইমে সে এখানে পৌঁছাবে, তা আমি টাইমটাকে T1 ধরছি। হ্যাঁ, আমি টি ধরতে পারতাম, অন্য অঙ্ক এতদিন যেগুলো করছে সেগুলো তো হলে আমি টি ধরতাম, কিন্তু আজকের টাইম তো 3 ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। কেন 3 ডিপার্টমেন্টে ভাগ হচ্ছে? 3 জায়গায় গতি একই রকম কাজ করতেছে না, যে কারণে আজকে 3 ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাওয়ার কারণে টি ইকুয়াল টু টি না ধরে টি ইকুয়াল আমাকে একবার T1 ধরতে হবে, পরের অংশে টি ইকুয়াল টু T2 ধরতে হবে, তারপরের অংশে টি ইকুয়াল টু T3 ধরতে হবে। তাহলে প্রথম অংশে আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে বি থেকে এ তে যাওয়ার টাইম। ওকে, তাহলে বি বিন্দু থেকে কণাটি এ বিন্দুতে পৌঁছালে এক্স ইকুয়াল টু 0 হবে, কারণ এখান থেকে এই দূরত্বটা যখন এখানে চলে আসবে, কণাটা যখন আস্তে আস্তে এখানে চলে আসবে, তখন এ বিন্দু আর কণাটার মধ্যে কোনো দূরত্ব থাকবে না, কিন্তু টি ইকুয়াল আমরা ধরছি T1। ওকে, তো এখন এই 3 নং সমীকরণ থেকে পাই এবং এক্ষেত্রে 3 নং হতে পাই, মানে 3 নং সমীকরণ আমাদেরকে T1 এর মান বের করে দিতে পারবে। দেখো 3 নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি, এক্স এর জায়গায় আমরা লিখে দিব 0 ইকুয়াল টু বি কস, যা আছে তা লিখে ফেলি, বি কস রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম, আর টি এর জায়গায় লিখে দিব T1, টি এর জায়গায় লিখে দিলাম T1। তাহলে এখান থেকে আমি T1 বের করে ফেলতে পারতেছি খুবই ইজিলি। তাহলে T1 সমান কত আসতেছে একটু খেয়াল করো। T1 সমান তো এখানে 0 ইকুয়াল টু বি রুট ওভার এত T1। তাহলে আমি বিকে যদি দিকে গুণ করে দিই তাহলে আমরা পাবো, আমি এক কাজ করি, বিকে এখানে বিকে ভাগ করে দিলে তার আমরা পাবো 0 ইকুয়াল টু কস রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম T1, এভাবে পাবো। ওকে, তাহলে কজের এই সমীকরণকে ভাঙার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এভাবে লিখতে পারি কজ ইনভার্স 0 ইকুয়াল টু রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ এম T1। তো একটু খেয়াল করো, এগুলো যেহেতু কজের থিটার ভিতরে আছে তাদেরকে বের করার জন্য এটাই উপায় যে কজ ইনভার্স দিয়ে বের করা। ওকে, তাহলে কজ ইনভার্স 0 সমান হচ্ছে এত। তো এখন আমি একটু এইখানে এই জায়গায় মুছে করি, কাজটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। কজ ইনভার্স 0 সমান কত নিশ্চয় আমাদের জানা আছে, কজ কত ডিগ্রির মান 0, কজ হচ্ছে 90 ডিগ্রি মান 0, মেবি কস 0 ডিগ্রি মান 1, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে কস 90 ডিগ্রি মান 0 মানে হচ্ছে আমরা এখানে লিখে দিব π/2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এ এম T1। তাহলে এখন দেখো এখান থেকে আমরা T1 এর মান পেয়ে যাচ্ছি,
টি1 এর মান কত পাচ্ছি আমি এখানে এই পাশে টি1 কে রেখে দিব আর এখানে যারা আছে তাদেরকে এই পাশে নিয়ে আসবো তবে উল্টাপাল্টা হয়ে যাবে নিচে যারা আছে তারা উপরে চলে যাবে নিচে যারা আছে am তারা উপরে চলে যাবে আর উপরে যে আছে ল্যামডা সে নিচে চলে আসবে আর এটাই হচ্ছে টি1 এর মান তো টি1 কে আমি এই পাশে না লিখে এই পাশে লিখে দিই টি1 সমান হচ্ছে এত তাহলে আমরা কি করলাম বি থেকে এ তে আসার টাইম বের করলাম টি1 আর সেটা সমান হচ্ছে π/2 √am/λ π/2 √am/λ তাহলে এখানে এটা উল্টাপাল্টা কেন হয়েছে ও যে amটা নিচে ছিল সমান চিহ্নের এই পাশে সেটা উপরে চলে যাবে আর ল্যামডাটা উপরে ছিল সমান চিহ্নের এই পাশে সে নিচে চলে যাবে ওকে তাহলে বি থেকে এ তে যাওয়ার টাইম আমরা বের করলাম এখন প্রশ্ন হচ্ছে বি থেকে এ তে গিয়ে বস্তুটার বেগ কি 0 হয়ে গেছিল যদি বি থেকে এ তে গিয়ে বস্তুটার বেগ 0 হয়ে না যায় তাহলে আমাদেরকে এই টাইমটাও বের করতে হবে আর যদি এখানে 0 হয়ে যায় তাহলে আমাদেরকে আর বাকি টাইম বের করার দরকার নেই কারণ বস্তুটা এখানে এসে থেমেই গেছে যদিও জীবনেও সেটা থামবে না আমাদের পরীক্ষা নিরীক্ষা আমাদেরকে বলে যে এটা এখানে জিন্দেগিতে কোনোদিন থামবে না আমাদের ইকুয়েশন আমাদেরকে সেটা বলে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে টি1 সমান আমি যেটা পাইছি সেটা একটু আমি এখানে কোট করে নিই পরবর্তীতে আমার কাজে লাগবে টি1 সমান আমরা পাইছি π/2 √am/λ এইটুকু আমরা টি1 সমান পাইছি আমরা সেটাকে কোনো সমীকরণ দিলেও পারি না দিলেও পারি ওকে তাহলে আমি বি থেকে এই বিন্দুতে পৌঁছানোর জন্য সব কিছু করে ফেলছি এবার আমরা এ থেকে এই বিন্দুতে এসে তার বেগ বের করব মানে এই বিন্দুতে আসছি এখন আমরা বলবো যে এই বিন্দুতে কণাটির বেগ v ইকুয়াল টু এই বিন্দুতে যখন আসবে সে তখন কণাটার বেগ v ইকুয়াল টু কত হবে -b √λ ডিভাইডেড বাই am sin √λ/am t এর জায়গায় লিখে দিব t1 কেন কারণ বি বিন্দু থেকে কণাটা যখন এ বিন্দুতে আসে তখন আমরা টাইমটাকে টি1 ধরছি বি বিন্দু থেকে কণাটা যখন এ বিন্দুতে আসছে তখন আমরা টাইমটাকে টি1 ধরছি সেজন্য ওই টিকে আমরা টি1 লিখে দিছি তো আমরা তো প্রথমে দূরত্ব মানে টাইম বের করছি মানে এই সমীকরণ ব্যবহার করেছি এবার এই সমীকরণ থেকে ব্যবহার করে তুমি এইভাবেও বলতে পারো বি বিন্দুতে কণাটির বেগ v ইকুয়াল টু বি বিন্দুতে কণাটির বেগ v ইকুয়াল টু v এবং t ইকুয়াল টু t1 এভাবে লিখতে পারো যে এই বিন্দুতে কণাটির বেগ v ইকুয়াল টু v এবং t ইকুয়াল টু t1 অথবা তুমি এভাবে লিখতে পারো যখন t ইকুয়াল টু t1 তখন v ইকুয়াল টু v এভাবে না লিখে তুমি এভাবে লিখতে পারো আরো সুন্দর করে বলবা যখন t ইকুয়াল টু t1 তখন v ইকুয়াল টু v অর্থাৎ আমরা এই জায়গায় v ইকুয়াল টু v ধরছি t ইকুয়াল টু t1 টাইম হচ্ছে t1 বেগকে v ধরছি তো এরকম যদি ধরি তাহলে আমরা 4 নং সমীকরণ থেকে পাই v ইকুয়াল টু v এবং এক্ষেত্রে 4 নং হতে পাই 4 নং হতে পারে অর্থাৎ এখানে তুমি কি লিখতেছো সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ম্যাটার তুমি কিভাবে লিখতেছো সেটা তোমার ব্যক্তিগত ম্যাটার জাস্ট আনসারটাকে বুঝাই দিতে পারলে হবে তো এখন এখান থেকে আমরা ভি বের করব মানে আমরা জানতে চাইবো যে বেগটা আসলে 0 হয়ে গেছিল কিনা সেটা জানতে চাইবো তো আমরা v ইকুয়াল টু কত পাচ্ছি দেখো -b √λ ডিভাইডেড বাই am তার জায়গায় থাক এখানে আমরা sin পাচ্ছি √λ ডিভাইডেড বাই am পাচ্ছি আর এই t1 এর জায়গায় আমরা মানটা বসাই দেব t1 এর জায়গায় আমরা পাচ্ছি π/2 √am ডিভাইডেড বাই λ ওকে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এই ল্যামডা কাটা am কাটা মানে এই অংশটা এবং এই অংশটা সাইনের ভিতরে কাটা তাহলে আর বাকি আছে খালি sin π/2 আর আমরা যেটা জানি সেটা হচ্ছে sin π/2 সমান হচ্ছে 1 মানে sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1 তাহলে আমরা কি পাচ্ছি b এর মান হচ্ছে -b/√λ ডিভাইড বাই am অর্থাৎ 0 হয় নাই খেয়াল করো এখানে 0 হওয়ার কোনো পসিবিলিটি নেই কেন কারণ এখানে b হচ্ছে একটা দূরত্ব যে দূরত্ব আমি তাকে টেনে ছাড়ছি এটা তো ফিক্সড এটা তো একটা সংখ্যা a হচ্ছে একটা দৈর্ঘ্য যেটা হচ্ছে তারের দৈর্ঘ্য m হচ্ছে বস্তুর ভরও 0 হবে না ল্যামডা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কেরও কিছু না কিছু একটা মান তো আছে ফলে এখানে কোনো রাশি আমাকে 0 আসতে দিবে না অর্থাৎ এখানে 0 আসার মতো কোনো রাশিই নেই তার মানে এই বিন্দুতে এসে বস্তুটার মান বেগ 0 হয় নাই সে ওই গতি নিয়ে চলতে থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে এই বিন্দুতে এসে তারও তাকে আর টানতেছে না এই বিন্দুতে যখন বস্তুটা আসছে তখন তাকে যে টেনে টেনে আনছে সেই টানটা কিন্তু তার ইতিমধ্যে বন্ধ করে দিছে ফলে এখানে যে বেগটা সে পাইছে সেই বেগ নিয়েই সে এই প্রাইম পর্যন্ত যাবে এখন এই যে সেই বেগ নিয়ে সে এই প্রাইম পর্যন্ত যাবে সেই কথাটা আমাদেরকে একটু বলতে হবে তো আমি একটু এখন এই জায়গাটা একটু মুছে ফেলার চেষ্টা করতেছি কারণ হচ্ছে আমার এই জায়গাটা খুবই দরকার এখন এটা প্রশ্নতে আমাদের তো প্রশ্ন আর দেখার দরকার হচ্ছে না
এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে তাহলে কণাটি আমরা বলবো যে দেখা যাচ্ছে যে কণাটি এ বিন্দুতে বেগ 0 নয়। মানে এই বিন্দুতে এসে কণাটার বেগ 0 হয়ে যায় না, তার মানে সে আরো যেতে থাকবে, আরো যাবে। এই বিন্দুতে কণাটির বেগ 0 নয়, তাহলে কণাটি এই ও বিন্দুকে অতিক্রম করবে। কণাটি ও বিন্দুকে অতিক্রম করে তাহলে কণাটি এটা না বলে একই বেগে বলে, তাহলে কণাটি এ বিন্দুতে, একটু ক্লিয়ার করি কথাগুলোকে, এ বিন্দুতে প্রাপ্ত বেগ নিয়ে ও বিন্দুকে অতিক্রম করবে, করে এ প্রাইম বিন্দুতে পৌঁছাবে। ও বিন্দুকে অতিক্রম করে নিজের মতো করে লিখতেছি, জাস্ট বইয়ের মতো লিখতেছি না, এ প্রাইম বিন্দুতে পৌঁছাবে, বইয়ে কিছু লেখেও নেই। ও প্রাইম বিন্দুতে পৌঁছাবে। আমার বানান একটু ভুল হচ্ছে বাংলা, সেগুলো একটু তোমরা ক্লিয়ার করে নিবা। ও প্রাইম বিন্দুতে পৌঁছাবে যেন ও এ সমান হচ্ছে ও এ প্রাইম সমান হচ্ছে এ। অর্থাৎ এই বিন্দুতে যেহেতু কণাটার বেগ 0 হয় নাই, সেই বেগ নিয়ে, মানে এতে সে যে বেগটা পাইছে সেই বেগ নিয়ে সে ও বিন্দুকে পার হয়ে এ প্রাইম বিন্দুতে এসে পৌঁছাবে। তো এ প্রাইম বিন্দুটা কোথায়? এই প্রাইম বিন্দুটা ও থেকে ঠিক তত দূরে যত দূরে ও থেকে এ ছিল। সেজন্য আমরা বলছি ও থেকে এ যত দূরে, ও থেকে এ প্রাইম তত দূরে, আর দোনোজনের দূরত্বই হচ্ছে এ পরিমাণ। অর্থাৎ এ থেকে ও যত দূরে, ও থেকে এ প্রাইম তত দূরে, তাহলে এখান থেকে এটা যদি এ হয়, এখান থেকে এটাও এ পরিমাণ যাবে। ওকে, তাইলে এখন আমাদের তো গেসে সেটা ইম্পর্টেন্ট, আমাদের তো T2 বের করতে হবে, টাইমটা বের করতে হবে। তো আমরা বলবো যে ধরি এ হতে এ প্রাইম দূরত্বে যেতে সময় T2। ধরি এ হতে এ প্রাইম দূরত্বে যেতে সময় হচ্ছে T2, বা সময় লাগে অথবা যেতে T2 পরিমাণ সময় লাগে, T2 পরিমাণ সময় লাগে। লেখা একটু ছোট হচ্ছে, আমার মুখের কথাগুলো একটু শোনার চেষ্টা করবো কি বলতেছি। তাহলে এ থেকে এ প্রাইম পর্যন্ত যেতে তার T2 পরিমাণ সময় লাগে। এখন আমরা বলতেছি যে এ থেকে এ প্রাইম পর্যন্ত যেতে তো সে তো সমবেগে যাচ্ছে, তো সমবেগে যাওয়ার সূত্র হচ্ছে S = VT। তোমাদের নিশ্চয়ই মনে আছে সমবেগে যাওয়ার যে ইকুয়েশন, সেটা হচ্ছে S = VT, অর্থাৎ দূরত্ব = বেগ ইন্টু সময়। সমবেগে গেলে, অন্য কোনো বেগে গেলে না। অর্থাৎ এখানে দেখো 0 থেকে তার বেগ আস্তে আস্তে বাড়তেছে, এই জায়গায় আমরা S = VT দিয়ে আনসার বের করতে পারবো না। যে জায়গাতে কণাটা সমবেগে যাচ্ছে সেই জায়গাটা আমরা শুধুমাত্র S = VT ব্যবহার করতে পারবো, অন্য কোথাও নয়। তাইলে আমরা এখন এই বস্তুটাকে আমরা বললাম যে সে সমবেগে যাচ্ছে, ফলে আমরা S = VT এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আনসার বের করতে পারবো। তো এখন দেখো S = VT এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা S/V = T। S/V = T, দ্যাট মিনস দূরত্ব ডিভাইডেড বাই বেগ ইকুয়াল টু হচ্ছে টাইম। তাহলে T2 সমান আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে T2 সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে আমাদের দূরত্ব কতটুকু আসছে? এ থেকে এ প্রাইমের দূরত্ব কত? এ থেকে ও দূরত্ব হচ্ছে ছোট হাতের এ, ও থেকে আবার এ প্রাইমের দূরত্ব হচ্ছে আরেকটা ছোট হাতের এ, অর্থাৎ 2a। একটা এ আর একটা এ, কয়টা এ? দুইটা এ। তার মানে এখানে দূরত্ব হবে 2a, আর বেগ হবে এই যে বেগটাতে সে এখানে পাইছিল সেই বেগটা। তাহলে বেগের মানটা আমরা লিখে দিতে পারি, বেগের মানটা আমরা এভাবে লিখতে পারি যে v এর পরম মান। পরম মান কেন? কারণ এখানে বেগের মান যদি আমি নেগেটিভটা বসাই তাহলে টাইম নেগেটিভ হয়ে যাবে। টাইম কখনো নেগেটিভ হতে পারবে না ভাই, টাইম অলওয়েজ পজিটিভ। টাইমের শুরু সবসময় 0 থেকে হয়, নেগেটিভ কখনো হয় না। তো আমি যদি টাইমকে নেগেটিভ না হতে দিতে চাই তাহলে T = দূরত্ব বাই বেগ, সেই সূত্র আমি অ্যাপ্লাই করছি। T = দূরত্ব বাই বেগ, কিন্তু বেগকে আমি পরমান পড়াইছি কারণ হচ্ছে বেগের মান এখানে নেগেটিভ আছে। এখন বেগের মানও কখনো নেগেটিভ হতে পারে, এটা আসলে নয়। বেগের মান নেগেটিভ মানে বুঝাচ্ছে দিক, বুঝাচ্ছে উল্টা দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, এই কথাটা বোঝানোর জন্য জাস্ট বেগের মান নেগেটিভ হচ্ছে। ওকে, তাহলে v কে আমরা একটু পরম মান করে দিব যাতে আমরা
নেগেটিভটা না পাই। আমি ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে আনসারটা বসাই দিই, তাহলে আমি বসাইতে পারি 2a ইন্টু ভি, যেহেতু নিচে আছে আমি তাকে উল্টা করে পাশে বসাই দিতে পারি, অথবা তুমি চাইলে কাজটা এখানে করতে পারো। আমি মানটা এখানে না করে এই যায় কোথায় করবো, আসলে জায়গাও তো নেই। আচ্ছা, এটা মুছে করে দিই। টি টু ইকুয়াল আমরা তো বুঝছি এ থেকে এ প্রাইমে যেতেই টাইম হচ্ছে টি টু, তো আমি এটা মুছে এখানেই টি টু এর কাজটা করে দিই। তাহলে আমরা এটা করতেছি, সেটা টি টু সমান হচ্ছে 2a ডিভাইডেড বাই ভি এর পরম মান। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 2a ডিভাইডেড বাই ভি এর পরম মান মানে হচ্ছে বি রুট ওভার ল্যামডা বাই এ এম, বি রুট ওভার ল্যামডা বাই এ এম। কেন? কারণ হচ্ছে পরম মান যেহেতু আছে সে নেগেটিভকে পজিটিভ করে দিবে, আর কিছু করবে না সে। তাহলে উপরে 2a যেমন আছে তেমন থাকবে, আর এটা উল্টা হয়ে যাবে। এটা উল্টা হয়ে কি হবে, বি ছিল নিচে, বি এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে কি 1 উপরে চলে যাবে, বি নিচে চলে যাবে। আর এই রুট ওভারের যে ঘটনাটা ঘটবে, নিচে যেটা আছে এ এম সেটা উপরে চলে যাবে, আর উপরে যেটা আছে ল্যামডা সেটা নিচে চলে আসবে। তাহলে এ এম ডিভাইড বাই ল্যামডা এরকম হয়ে যাবে। ওকে, আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে 2a ডিভাইডেড বাই বি, যে 2a ডিভাইড বাই বি রুট ওভার এ এম ডিভাইডেড বাই ল্যামডা, এ এম ডিভাইড বাই ল্যামডা। এটাই হচ্ছে এই এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে আসতে সময়, টি টু সমান এত। ওকে, তাহলে আমরা দুইটা টাইম পেয়ে গেছি, একটা হচ্ছে বি থেকে এ বিন্দুতে আসতে টাইম টি ওয়ান, আর হচ্ছে এ থেকে এ প্রাইমে আসতে টাইম টি টু। এবার আমাকে এ প্রাইম থেকে বি প্রাইমে আসতে টাইম টি থ্রি বের করতে হবে। তবে টি থ্রিটা আমরা এই টি ওয়ানের সমান বলে দিতে পারবো, টি থ্রিকে আমরা টি ওয়ানের সমান বলে দিতে পারবো, অর্থাৎ এতটুকুই বলে দিতে পারবো। কেন টি ওয়ানের সমান বলে দিতে পারবো? কারণ হচ্ছে এখান থেকে এখানে আসতে যে ঘটনাটা ঘটছে, এখান থেকে এখানে যেতেও ঠিক একই ঘটনাটাই পুনরাবৃত্তি হবে। এখান থেকে যখন কণাটা যাওয়া শুরু করছিল রাবারের টানের কারণেই একটু আসছিল, আর এখান থেকে কণাটা যখন এখানে যাবে তখন সে রাবারকে টেনে নিয়ে একটু আসবে, ফলে একটু এসে কিন্তু বস্তুটার বেগ আবার জিরো হবে। তাহলে খেয়াল করো, এখানে জিরো থেকে স্টার্ট করছিল, আর এখানে জিরোতে গিয়ে থামতেছে, আর এখানে ভিতে গিয়ে সে এই টি ওয়ান যে টাইমটা সেটা ভিতে গিয়ে শেষ হচ্ছিল, আর এখানে ভি থেকে শুরু হচ্ছে। তুমি যদি দুই দিকে তাকাও তাহলে বেগের দিকে তাকালে দেখবা এখানে ভি ইকুয়াল টু জিরো থেকে ভি ইকুয়াল টু ভি, এখানেও ভি ইকুয়াল টু ভি থেকে ভি ইকুয়াল টু জিরো, অর্থাৎ একই বেগ। এখানে যে বেগ শুরু, এখানে যে বেগ শেষ, এখানে ঠিক একই বেগ, জাস্ট শুরু শেষ একটু উল্টা আর কি। তো ভাই শুরু শেষ উল্টা হলে কিচ্ছু আসে যায় না, মান একই হইলে আনসার একই আসে। এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, আনসার কিন্তু একই আসবে, কোনো চেঞ্জ আসবে না। তো সেজন্য আমরা বলবো যে টি থ্রি যে মানটা সেটা আমরা টি ওয়ানের মতো করেই লিখে দিতে পারবো, কৌশলে এটা আমরা বলে দেব। তাহলে আমরা বলবো যে আবার 30, এবার আমরা বলবো আবার তারটি না, আমরা বলবো কণাটি এ প্রাইম বিন্দু থেকে, আবার তারটি এ প্রাইম বিন্দু থেকে গতির কারণে বি প্রাইম বিন্দুতে পৌঁছে থেমে যায়, আবার কি বললাম, কণাটি এ প্রাইম বিন্দু থেকে গতির কারণে বি প্রাইম বিন্দুতে গিয়ে থেমে যায়, যেন এ বি ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম। অর্থাৎ আমরা বললাম কি, এই এ বি যত দূরত্বে এ প্রাইম বি প্রাইম তত দূরত্বে। তো এখন এ প্রাইম বি প্রাইমের টাইমকে যদি আমি টি থ্রি ধরি, তাহলে টি থ্রি টি ওয়ানের সমানই হয়ে যাবে। আমরা এ প্রাইম বি প্রাইম এটুকু বললাম, এ প্রাইম বি প্রাইম, এবং এই দূরত্বে যেতে কণাটির একই সময় লাগে, যদি এ প্রাইম হতে বি প্রাইম বিন্দুতে যেতে, আমি এগুলো মুছে ফেলি, এটা আমার আর দরকার পড়বে না, আমি চিত্রটা বোঝানোর জন্য আঁকছিলাম। যদি এ প্রাইম হতে বি প্রাইম বিন্দুতে যেতে
t3 সময় লাগে, তবে t3 সমান t1। t3 সমান কি t1, তাহলে t3 সমান যেহেতু t1, তার মানে t1 এর মানটা আমি এখানে বসাই দেবো। যে t1 এর মান কত ছিল, জাস্ট π/2 √am ডিভাইডেড বাই ল্যামডা। π/2, এই যে t1 এর মান ছিল π/2 √am ডিভাইড বাই ল্যামডা। তাইলে তিনোটা টাইম পেয়ে গেছি। তার মানে এবার আমরা চিত্রটাকে আরেকবার আঁকতে হচ্ছে, যদিও মুছে ফেলছিলাম, আমি ছোট করে আঁকতেছি। এই হচ্ছে ও বিন্দু, এই হচ্ছে ধরো এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, এই হচ্ছে এ প্রাইম বিন্দু, আর এই হচ্ছে বি প্রাইম বিন্দু। তাহলে দেখো কণাটার আমার দোলনকাল জানতে হবে। তাহলে কণাটাকে বি বিন্দু থেকে বি প্রাইম বিন্দুতে এসে আবার বি বিন্দুতে যেতে হবে। তাহলে আমরা এখন ওকে কোথা থেকে কোথা যাওয়া পর্যন্ত হিসাব করছি, বি বিন্দু থেকে বি প্রাইম পর্যন্ত যাওয়ার টাইমটা আমরা হিসাব করছি, এখনো পুরো টাইমটা পাই নাই। তো আমরা বি থেকে এতে আসার টাইম পাইছি t1, এ থেকে এ প্রাইমে আসার টাইম পাইছি t2, আর এ প্রাইম থেকে বিতে আসার টাইম পাইছি t3। এই তিনোটা টাইমকে যদি আমি যোগ করি একবার, এই তিনোটা টাইমকে যদি আমি যোগ করি, তাহলে আমি পাবো বি থেকে বি প্রাইমে আসার টাইম। ওকে, কিন্তু দোলনকাল নির্ণয় করতে হলে কণাটাকে বি থেকে বি প্রাইমে এসে আবার বিতে যেতে হবে। তার মানে এই যে তিনোটাকে আমি যোগ করছি তাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কণাটার দোলনকাল আমাকে বের করতে হবে এই t1 t2 t3 এদেরকে যোগ করে আবার 2 দিয়ে গুণ। কেন? কারণ t1 t2 t3 কে যোগ করলে আমি পাবো বি থেকে বি প্রাইমে আসার টাইম, কিন্তু আমাকে তো আবার ওইদিকে যাবে যে সেটাও হিসাব করতে হবে, অর্থাৎ একই টাইমকে আবার হিসাব করতে হবে। তবে 2 দিয়ে গুণ করে দিলে ডাবল টাইম আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা বলবো, কি সুতরাং সম্পূর্ণ দোলের লেখার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ দোলের জন্য সময় লাগে, সম্পূর্ণ দোলের জন্য টি সময় লাগবে। দোলের জন্য বড় হাতের টি সময়, আমি বড় হাতের ডি দিব না, ছোট হাতের টি দিই। টি বড় হাতের টি দিয়ে দোলনকাল প্রকাশ করা যেতে পারে। টি সময় লাগলে, সম্পূর্ণ দোলের জন্য টি সময় লাগলে টি সমান হবে ছোট হাতের t1 যোগ ছোট হাতের t2 যোগ ছোট হাতের t3, এদের সাথে 2 গুণ। কেন 2 গুণ? কেন? ওই যে t1 t2 t3 দিয়ে এখানে আসবে, আবার t1 t2 t3 দিয়ে এখানে যাবে, অর্থাৎ দুইটা t1 t2 t3 আমাদেরকে অ্যাড করতে হবে। এটা বোঝার বিষয়। তাহলে 2 তার জায়গায় থাকবে, t1 এর মান আমরা বসাই দিব, জাস্ট আমরা পাচ্ছি π/2 √am/λ প্লাস t2 সমান কি পাচ্ছি, t2 সমান এই যে এখানে 2a/b √am/λ প্লাস t3 সমান আমরা কি পাচ্ছি, t3 সমান π/2 √am ডিভাইড বাই ল্যামডা, এরকম পাচ্ছি। ওকে, তাহলে আমরা পাইলাম √am/λ এত 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 সবগুলো পাইছি। তিনজন থেকে আমরা √am/λ কমন নিয়ে নেব। কি কমন নিব? √am/λ। ট্রু এখানে থাক, এখানে তাহলে √am/λ কমন নিলে আমরা এখানে পাবো π/2, এখানে পাবো 2a/b, লাস্টে আবার পাবো π/2, আর বাইরে পাবো √am/λ। কেন? কারণ যে √am/λ আমি কমন নিছি। তবে কত মিলাইতে হবে সেটা একটু দেখি। √am/λ, হ্যাঁ মিলেই গেছে, সব কিছু মিলে। তাহলে আমি কমন নিলাম। এবার তাহলে আনসারটা কি আসে দেখা যাক জাস্ট। ওকে, তাহলে ইকুয়াল টু 2 তার জায়গায় থাক। এখানে কি হচ্ছে দেখো, π/2 আর π/2 এই দুটোটা যোগ হয়ে হবে পাই। কেন? কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি পাই বলতে পারি। প্লাস 2a/b তার জায়গায় থাকবে, আর এখানে হবে √am ডিভাইড বাই ল্যামডা। ব্যাস, এটাই ওরা বলছিল যে দোলনকাল এত হবে, সেটা প্রমাণ করো। এবং আমরা শেষ পর্যন্ত দেখাই দিতে পারলাম যে দোলনকালটা আসলেই এই এতই হবে। তাহলে দেখো এখানে যে বিষয়টা কাজ করছে সেটা কিন্তু অন্য কোথাও কাজ করে নাই। তাহলে এই অঙ্কটা অনুভূমিক কোনো তলের উপর যদি কোনো বস্তুকে আপ ডাউন করাতে হয়, তাদের ক্ষেত্রে যেসব কনসেপ্ট আমাদের জানা দরকার সেসব কনসেপ্ট সম্পর্কে জানতে সাহায্য করছে। তাহলে এখানে এই জায়গা থেকে এই জায়গায় আসতে একরকম টাইম লাগবে, আবার এই জায়গা থেকে এই জায়গায় আসতে একরকম টাইম লাগবে, এই জায়গা থেকে লাস্টের জায়গায় আসতে আরেক রকম টাইম লাগবে। এই বিষয়গুলোকে যদি আমরা ক্লিয়ারলি বুঝতে না পারি, অর্থাৎ
ফিজিক্যালি যদি আমরা তাদেরকে মিন করতে না পারি, ম্যাথমেটিক্যালিও তাদেরকে মিন করতে পারবো না। কারণ ম্যাথমেটিক্স তো সেই জন্যই সৃষ্টি হয়েছে যে ফিজিক্সকে প্রমাণিত করার জন্য, ফিজিক্যালি ব্যাপারগুলোকে প্রমাণিত করার জন্য ম্যাথমেটিক্সের সৃষ্টি হয়েছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এখানে যে আমরা টেস্ট করছি, সেই টেস্টের সাথে বাস্তবে যদি আমরা একটা রাবার নিয়ে টেস্ট করতে চাই, সেটা কখনোই মিলবে না। কেন মিলবে না? কারণ এখানে আমরা যে টেবিলের উপরে এই পরীক্ষাটা চালাইছি, একটা রাবারকে বেঁধে ছেড়ে দিছি, সেভাবে আপ ডাউন করতে থাকতেছে, সেই পরীক্ষাটা আমরা যেখানে করব সেখানে ঘর্ষণ বল থাকবে, কিন্তু এখানে ঘর্ষণ বলের কোনো কথা ছিল না। অর্থাৎ এখানে যে টেস্ট করছি এতে বস্তুটা আজীবন এভাবে চলতে থাকতে পারবে, আজীবন চলতে থাকবে। কেন? কারণ এখানে টেবিলের সাথে তার কোনো ঘর্ষণ বল নাই, বা বাতাসের বাধার কারণে তার কোনো ঘর্ষণ বলের কথা প্রশ্নে বলা হয় নাই, যার কারণে সে আজীবন এভাবে সরল দোলকের মতো চলতে থাকবে, কারণ সে একটা ভ্যাকুয়াম জায়গার মধ্যে আছে বলে আমাদেরকে কল্পনা করতে হচ্ছে। কিন্তু বাস্তবে যদি আমি এই একই প্রশ্নকে টেস্ট করতে চাই, তখন টেবিলের ঘর্ষণের কারণে কিছু বল সেখানে নষ্ট হবে, যার কারণে আমাদেরটা কখনোই এভাবে পেন্ডুলামিকভাবে সামনে পিছনে স্পন্দিত হতে থাকবে না, অর্থাৎ আমাদেরটা স্পন্দন গতির মতো আচরণ করবে না, যে কারণে আমরা সেখানে কোনো দোলনকালই পাবো না। এক এক টাইমে এক এক দোলনকাল আসবে, কারণ এক বাসে অনেক দূরে যাবে, আরেক বাসে আস্তে আস্তে কাছে আসতে থাকবে এবং একটা সময় সে থেমে যাবে। কিন্তু এখানে আমরা যেটা করছি সেটা জীবনে কোনো দিন থামবে না, এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে। তো ওর সিচুয়েশন আর আমার সিচুয়েশন একই না বলে আমরা বাস্তবে কখনো এটাকে প্রুভ করতে পারবো না। হ্যাঁ, তবে কোনো একটা ভ্যাকুয়াম রুমের মধ্যে রেখে টেবিলকে ঘর্ষণহীন করতে পারলে, মানে বাতাসও থাকবে না, টেবিলও ঘর্ষণহীন থাকবে, কোনো ঘর্ষণ টেবিল তাকে প্রয়োগ করবে না, তাহলে এই পরীক্ষাটা এক্স্যাক্টলি আনসার দিতে পারে।